তো আজকে আমাদের মনে হয় এটা 4 নম্বর ক্লাস কি 3 নম্বর ক্লাস হলো, 4 নম্বর। ইতিপূর্বে আমরা 3টে সেশন পার করেছি এবং আমরা আন্ডারস্ট্যান্ড করছি একটা খুবই জটিল ব্যাপার। সেটা হচ্ছে আমরা সেকেন্ড প্রেসক্রিপশন কি করব, আমাদের কি বোঝা লাগবে সেকেন্ড প্রেসক্রিপশনে, আমাদের মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আসে। আচ্ছা, আমি পাখা চালু রেখেছি, কোনো সাউন্ড যাচ্ছে নাকি? না স্যার, পাখার সাউন্ড না, ঠিক আছে, ঠিক আছে। ওকে। ভয়েসটা স্যার একটু ক্লিয়ার হলে ভালো হতো। তো ওকে, আচ্ছা। তো সেকেন্ড প্রেসক্রিপশনের ব্যাপারটা নিয়ে আমরা খুব সত্যিকারের এটা একটা খুব জটিল ক্লাস এবং এটা বুঝতে গেলে 100% মনোযোগিতা না দিলে হবে না। 100% মনোযোগ দিতে হবে। তো বি ফোকাসড এবং খুবই জাগরুকতার সাথে শোনা লাগবে। এবং আমি এই সেকেন্ড প্রেসক্রিপশন একটা সময় মনে করতাম যে সেকেন্ড প্রেসক্রিপশন পড়াটা খুবই মুশকিলের ব্যাপার। সেকেন্ড প্রেসক্রিপশন পড়াটা কি খুব ইজি ব্যাপার? না, অ্যাকচুয়ালি তা নয় ডিয়ার ফ্রেন্ডস। সেকেন্ড প্রেসক্রিপশন কেস টেকিং এর থেকেও জটিল ব্যাপার এবং মেডিসিন সিলেকশন, ফার্স্ট যে মেডিসিন সিলেকশন করা হয় সেই মেডিসিন সিলেকশন ক্ষেত্রেও হচ্ছে কি খুবই একটা টাফ ব্যাপার। কিন্তু আমি যখন খুব ভালো করে স্টাডি করা শুরু করলাম তখন দেখলাম না, এটাকে সহজভাবে বিশ্লেষণ করা যায় এবং সেটা খুবই ইজি ভাবে করা যায় এবং সেটাই আমি যেটুকু বুঝেছি সেটুকুর মধ্যে আমি আলোচনা করব। হতে পারে আমার মধ্যে কোনো ভুল থাকতে পারে, আপনারা পরবর্তীকালে আমাকে সেগুলোকে বলবেন যে স্যার এটার অ্যানালাইসিস করাটা ভুল হয়েছে। হ্যাঁ, তো সমস্যা নেই। ইতিপূর্বে আমরা যে কয়টা চারটের মতো আমরা আলোচনা করেছি ডক্টর কেন্টের ফলো আপ নিয়ে। যারা এর আগে ছিলেন না তাদের কানেক্টেড করার জন্য বলতেছি যে সেখানটায় আমরা দেখেছিলাম যে ফার্স্টে একটা অ্যাগ্রাভেশন আসতেছে, তারপরে অ্যামলারেশন হইতেছে। যদিও বা সেই অ্যাগ্রাভেশনের টাইমটা খুব প্রলং হইতেছে, সেখানটায় এক ধরনের হিসাব নিকাশ আমাদের করতে হয়। কোথাও দেখা যাচ্ছে অ্যাগ্রাভেশনের পরে খুব দ্রুত অ্যামলারেশন আসতেছে, কোথাও দেখা যাচ্ছে দীর্ঘকালীন ধরে অ্যাগ্রাভেশন হইয়া অ্যামলারেশন আর হইল না। কোথাও দেখতেছি মানে ফার্স্ট অ্যাগ্রাভেশন, ডক্টর কেন্ট ফার্স্টে অ্যাগ্রাভেশন নিয়ে আইছে, দেন তারপরে অ্যামলারেশনের কথা কইতেছে প্রথম চারটে ফলো আপের মধ্যে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকের এই আলোচনাটা একটু অন্যরকম হবে। আজকের আলোচনাটা ফার্স্টে যদি অ্যামলারেশন আসে, তারপরে যদি কেস রিল্যাপস করে, তাহলে সেখান থেকে আমরা কি কি কন্ডিশন পাইতে পারি। খুব ইজি ব্যাপার, কেননা এগুলোকে খুব ইজি ভাবে ব্যাখ্যা না করলে পরবর্তীকালে প্রচন্ড সমস্যা হইব। তো আমাদের একটা বেসিক রুলস প্রথমে মাথার মধ্যে নিয়ে আসতে হবে। যে রুলসটা কি? যে রুলসটা হচ্ছে কখন হচ্ছে কি আমাদের মেডিসিন যেমনটা আমরা চাই এবং যেমনটা আমরা করে আসতেছি, যে অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক যে অ্যামলারেশন হয় বা ঔষধ ক্রিয়া করে, সেটার আদর্শ কোয়ালিটিটা, সেই আদর্শ কোয়ালিটি বলতে গেলে যে ঔষধ প্রয়োগের পরে আদৌ বৃদ্ধি হবে না এবং রোগ স্বাভাবিকভাবে নিরাময়ের রাস্তায় চলে যাবে। এই যে বললাম যে অ্যাগ্রাভেশন মোটেই হইব না, কিন্তু অ্যামলারেশন হবে, এটাই কিন্তু হ্যানিম্যানের আইডিয়াল কিওর, আমাদের স্বপ্ন। আমরা চাই রোগীদের মধ্যে কোনো ধরনের বাড়াবাড়ি হবে না এবং সুন্দরভাবে অ্যামলারেশন করবে। এবং এই শর্তটা পূরণ করতে গেলে এটাই হচ্ছে আদর্শ কোয়ালিটি, মানে আদর্শ যেটা রোগের কাহিনী বা আদর্শ আরোগ্যের কাহিনী যেটা, যে সেটা হচ্ছে কি এরকম ধরনের হওয়াটাই উচিত। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যামলারেশন অর্থাৎ এক কথায় অ্যামলারেশন উইদাউট অ্যাগ্রাভেশন, ডক্টর হ্যানিম্যান এটাই সত্য দিক।
দামি মেডিসিনকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম সেই উদ্দেশ্যে তিনি পোটেন্টাইজ করা শুরু করলেন এবং চূড়ান্ত ভাবে পোটেন্টাইজ করতে করতে তিনি বললেন, আমরা যদি অ্যাফোরিজম গুলোকে খুব সুন্দরভাবে স্টাডি করি, বিশেষ করে 157, 58, 59, 60, 61, 62 এই সমস্ত অ্যাফোরিজমের মধ্যেই বর্তমান কালে যা কিছু দেখতেছেন আধুনিক রিসার্চ যেটার বেসমেন্টে আছে অর্গানো, তো এই সমস্ত অ্যাফোরিজম গুলোতে দেখেন ডক্টর হ্যানিম্যান কিরকম ভাবে বলতেছেন যে চিররোগের আরোগ্যের ক্ষেত্রে কখনোই অ্যাগ্রাভেশন হওয়াটা উচিত নয়। সেই কথার সঙ্গে ডক্টর ভিতুলকাসের কথা আপনি যদি মেলান, তাহলে আপনি দেখবেন যে গ্রুপ 7 থেকে নিয়ে শুরু কইরা গ্রুপ 7, গ্রুপ সি গ্রুপে 7, 8, 9, 10, 11 এবং 5 লেভেলস এর মধ্যে আমরা অ্যাগ্রাভেশনই দেখতে পাই না। অ্যাগ্রাভেশন হইব কোথায় থেকে? ভাইটাল ফোর্স অলরেডি সাপ্রেসড কন্ডিশনের মধ্যে চলে গেছে, অলরেডি সে কম্প্রোমাইজ একটা স্টেজের মধ্যে চলে আসছে। সেখানটায় তো আমরা অ্যাকিউটের মধ্যে অ্যাগ্রাভেশন দেখবো না, সেখানে ভাইটাল এনার্জি অলরেডি লস কন্ডিশনে চলতেছে, অলরেডি কম্প্রোমাইজ সিস্টেমের মধ্যে চলতেছে, তাহলে সেখানটায় অ্যাগ্রাভেশন আমরা কখনোই দেখতে পারি না। আর ঠিক সেই কথাটাই ডক্টর হ্যানিম্যান সম্ভবত 161 নম্বর অ্যাপ্রেজমে গিয়ে বলতেছেন যে চিররোগের ক্ষেত্রে এই অ্যাগ্রাভেশন কখনো আমরা আশা করি না। চিররোগে কখন অ্যাগ্রাভেশনটা হইব? চিররোগের অ্যাগ্রাভেশন হইব যখন ডিজিজের লাস্ট কন্ডিশন, অর্থাৎ ট্রিটমেন্ট করে করে আপনি সাকসেসফুলি ভাবে পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন, একটা সময় তার গিয়ে অ্যাগ্রাভেশন ঘটবো গা। এই কথাটাই ডক্টর ভিতুলকাস সুন্দরভাবে রিসার্চ করে পরবর্তীকালে বলতেছেন, গ্রুপ 7 এর কাছে গিয়ে বলতেছেন যে যেখানটা অলরেডি ভাইটাল ফোর্স কম্প্রোমাইজ হয়েছে, আপনি যখন সঠিক মেডিসিন, কয়েকটা গ্রুপ অফ মেডিসিন অর্থাৎ কয়েকটা সিরিজ অফ মেডিসিনকে সঠিকভাবে সঠিক ক্রমে যখন আপনি দিতে পারবেন, একটা সময় ভাইটাল এনার্জি ফোর্স হবে, একটা ভাইটাল এনার্জি উন্নত হইব, আরো বেশি ডেভেলপমেন্ট করব, তখন লেভেল আপ হইবে। আর লেভেল আপ হওয়ার সময় অর্থাৎ যখন সে 6 নম্বর অর্থাৎ গ্রুপ বি তে যখন ঢুকতেছে, তখনই তার অ্যাগ্রাভেশন হইতেছে। কথা তো একই কথা, ডক্টর হ্যানিম্যান অনেক আগে কয়ে গেছে বাই অর্গানের মধ্যে। সেই কথাটাই ডক্টর ভিতুলকাস একটু অন্যভাবে কইছে। ব্যাপারটা কিছুই না, এই যে লাস্টে অ্যাগ্রাভেশন হইব, তাহলে চিররোগের ক্ষেত্রে অ্যাগ্রাভেশন হওয়াটা কখনো উচিত নয়, রাইট? কিন্তু অচির রোগের ক্ষেত্রে অর্থাৎ অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে অ্যাগ্রাভেশন হইতে পারে, কেননা সেখানটায় ভাইটাল ফোর্স রিঅ্যাক্ট করতেছে, আপনার ঔষধ যাচ্ছে, এবার ভাইটাল ফোর্স আপনার ঔষধ একই সিমিলিমাম প্যাটার্নে কাজ করছে, সেখানে একটু যেরকম দুইটা মানে সেরকম একটু, যেহেতু ডক্টর হ্যানিম্যান যুক্তি দিচ্ছেন যে আপনার হোমিওপ্যাথিক মেডিসিন ন্যাচুরাল ডিজিজকে ওভার পাওয়ার করতে হবে, অর্থাৎ তাকে পরাস্ত করতে হবে, সেই কারণে একটু উচ্চতর শক্তিতে প্রয়োগ করতে হবে, কিন্তু ক্ষুদ্রতম মাত্রায়। কেননা এখানটায় যদি লো পটেন্সি দেওয়া হয় তাহলে অ্যাগ্রাভেশন ঘটবো, বা এখানে যদি ডোজ বেশি হয়ে যায় অ্যাগ্রাভেশন ঘটবে। এই ব্যাপারটা অর্থাৎ অচির রোগের ক্ষেত্রে আমরা অচির রোগের ক্ষেত্রে অর্থাৎ অ্যাকিউট রোগের ক্ষেত্রে আমরা অ্যাগ্রাভেশনের ব্যাপারটা বুঝি। এগুলো সবই অ্যাফোরিজম গুলোকে সুন্দরভাবে স্টাডি করার পরে আপনি দেখবেন যে কথা সবাই এক কথাই কইছে, একটু উল্টো পাল্টা কইরা। তাহলে এত কিছু পেছালের মধ্যে না গিয়া আমাদের আদর্শ কন্ডিশন যদি আমরা ধরে রাখি যে এটা আমাদের আদর্শ কন্ডিশন, তখন আমরা সমস্ত কন্ডিশনকে সেই পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ অ্যামলারেশন উইথাউট অ্যাগ্রাভেশন, এটা হচ্ছে হ্যানিম্যানের স্বপ্ন। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ব্যাপারটা হইতে গেলে আপনাকে কি কি করা লাগবে এবং কি কি ব্যাপার সেখানে ঘটবে, কখন এই ক্ষেত্রটা আসে যখন রেমেডি ফার্স্ট হচ্ছে ডাক্তারের সুনির্বাচিত ঔষধ, অর্থাৎ রেমেডি আপনি যে ঔষধটা প্রয়োগ করছেন এটা হচ্ছে বেসমেন্ট। এই ধারণাটাকে আপনি, এবারে লেকচার শুরু হয়েছে, এই ধারণাটাকে আপনি যদি বেসমেন্টের মধ্যে রাখেন আর তারপরে সমস্ত অবজারভেশন গুলোকে আপনি যদি লক্ষ্য করেন, তখন আপনি ইজিলি ভাবে পার্থক্যটা ফাইন্ড আউট করতে পারবেন। অর্থাৎ সরল ভাবে কেন্টের অবজারভেশনকে বুঝতে গেলে আপনাকে একটা আদর্শ কন্ডিশন নিয়ে বুঝতে হবে, মাথার মধ্যে একটা আদর্শ শহর, আদর্শ নগর যেরকম চিন্তা করে আপনি কলকাতা সিটিকে বিবেচনা করবেন, ঢাকা সিটিকে বিবেচনা করবেন, যে আদর্শ নগরীর কোন কোন গুণ আছে, ঠিক ওরকম ভাবে আদর্শ বা আইডিয়াল কিওরের যে গুণটা আছে সেটা হচ্ছে অ্যামলারেশন উইদাউট অ্যাগ্রাভেশন, এটা ফার্স্ট কন্ডিশন। এখন এই অ্যামলারেশন উইদাউট অ্যাগ্রাভেশন এই কন্ডিশনটাকে হাসিল করতে গেলে বা সেটাকে আপনি যদি পাইতে চান, তাহলে আপনি যে ঔষধটা প্রয়োগ করছেন সেটার ভিত্তি কি হবে? সেটা হচ্ছে 1 নম্বর ফার্স্ট পলিসি হচ্ছে রেমেডি যেন প্রপারলি ভাবে টোটালিটিকে কভার করতে পারে। রেমেডি যেন আপনার কেস টেকিং এর মধ্যে একটু সামান্য ভুল না থাকে, এবং যেগুলো প্রমিনেন্ট সিম্পটমস
যেগুলো কিনোট সিমটম, যেগুলো পিকিউলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম, সেগুলোকে যেন মেডিসিন মিস না করে। আপনি যে কোনো ওষুধ দেন তার মধ্যে যেন ক্যারেক্টারিস্টিক সিমটমস গুলো ভালো মতো থাকে, অর্থাৎ টোটালিটিটাকে, কনস্টিটিউশনাল টোটালিটিটাকে যেন মেডিসিন ভালোভাবে কবজা করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই রেজাল্ট পাইতে পারি। শুধু কি এইটুকু বললে হইয়া যাবে? নো ডিয়ার ফ্রেন্ডস, সেকেন্ড ব্যাপার হচ্ছে মায়াজমকে কভার করা লাগবে। মায়াজমকে ছাড়া যে কখনোই আপনি চিরস্থায়ী আরোগ্য পাইতে পারেন না, কেননা ডক্টর হ্যানিম্যান ঘোষণা দিচ্ছেন 5th নাম্বার অ্যাফোরিজমের মধ্যে যে ফান্ডামেন্টাল কজ হচ্ছে কি রোগকে বাঁচিয়ে রাখে শরীরের মধ্যে, রোগকে কন্টিনিউয়াসলি রোগ প্রসেসকে টিকায় রাখে। তাহলে কেন আমরা কন্টিনিউয়াসলি একটা রোগীকে অসুস্থ অবস্থায় দেখি? তার মধ্যে মায়াজমেটিক বেসমেন্ট আছে, হেরিডিটি প্রিডিসপোজিশন আছে, তার কোষ কলা ক্রোমোজোমের মধ্যে কিছু গঠনগত পার্থক্য আছে। সেটা হইতে পারে সিফিলিটিস, সেটা হইতে পারে সাইকোসিস, হইতে পারে টিউবারকুলার, হইতে পারে সোরা, এনি টাইপ অফ মায়াজম সেটাই আছে। তো আপনার ঔষধটা যেন অ্যান্টি মায়াজমেটিক হয়। যদি তার মধ্যে সিফিলিটিক প্রিডমিনেন্ট হয়, তাহলে আপনি যে ঔষধটা দিচ্ছেন মিনিমাম ওকে, সেটা মার্কসল, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সেটা হচ্ছে ফসফরাস, এরকম টাইপের সিফিলিটিক টেন্ডেন্সি যুক্ত মেডিসিন হইতে হবে। আপনি যদি রোগীর মধ্যে সোরা সেটটাকে বেশি দেখছেন, অ্যাকচুয়ালি আমার যে এই যে অবজারভেশন গুলো আলোচনা হইতেছে এগুলো খুবই ডিপ টাইপের আলোচনা হইতেছে। কেন? এখানটায় কয়েকটা ব্যাপার আমরা দেখবো। আমরা দেখবো ঔষধের গুণাবত্তা, যে ডাক্তার যে ঔষধ প্রেসক্রিপশন করছে সেটা কতটা সিমিলিমাম, সেটা কতটা মায়াজমেটিক অ্যাঙ্গেল থেকে অবজারভেশনটা আসতেছে, মায়াজম কতটুকু সঠিকভাবে ক্যাচ হয়েছে। নাম্বার 3 হচ্ছে ভাইটাল ফোর্সের অবস্থা কি। নাম্বার 4 হচ্ছে পোটেন্সির ব্যাপারটা কেমন কি রয়েছে, যে কারণের জন্য এই অবজারভেশনটা আমি দেখতেছি। পেশেন্টের মধ্যে এই পরিবর্তনটা আমি দেখতেছি। অবজারভেশন মানে পরিবর্তন। পেশেন্টের মধ্যে এই পরিবর্তনটা আমি কেন দেখতেছি সেটাকে মাল্টিপল ডাইমেনশন থেকে আপনাকে দেখতে হবে। টোটালিটি দেখতে হবে, পোটেন্সি, পাওয়ার, রিপিটেশন দেখতে হবে, মায়াজম কভার হয়েছে কিনা দেখতে হবে, প্যাথোলজি দেখতে হবে, এবং দেখতে হবে আপনার ভাইটাল ফোর্স সেখানটা কেমন ভাবে রিয়াক্ট করবে, ভাইটাল ফোর্সের অবস্থাটাকে দেখতে হবে। এবং 5th নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার এখন করণীয়। এই 5 অ্যাঙ্গেলে আমি আমার অবজারভেশনকে রাখছি। এই কারণের জন্য অবজারভেশন গুলো আপনাদের কাছে মনে হতে পারে যে বইয়ের মধ্যে 3 লাইন লেখা আছে, আর আপনি এত বেশি বিস্তৃত ভাবে অ্যানালাইসিস করছেন। কোয়াতে পাইছেন? পাইছি হচ্ছে কি অর্গানন থেকে পাইছি, ডিপ টাইপের আন্ডারস্ট্যান্ডিং থেকে পাইছি, লেভেল অফ হেলথ থেকে পাইছি, ডক্টর বিতুল কাসের ধারণা থেকে পাইছি, ডক্টর কেন্টের ধারণা থেকে। সেগুলোকে আমি ধীরে ধীরে বিশ্লেষণ করতেছি। তাহলে আপনি জানলেন যে আইডিয়াল কিওর হচ্ছে উইথাউট অ্যাগ্রাভেশন অ্যামলারেশন, অর্থাৎ অ্যাগ্রাভেশন ছাড়াই আরাম পাওয়া উচিত। তো কখন এই অবস্থাটা আমরা হাসিল করতে পারবো, কখন আমরা রোগীর মধ্যে এই ব্যাপারটাকে অ্যাচিভ করতে পারবো? তাহলে নাম্বার 1 হচ্ছে টোটালিটি আপনাকে সঠিকভাবে কভার করা লাগবে। নাম্বার 2 হচ্ছে মায়াজমকে আপনার মায়াজমকে ভালোভাবে কভার করা লাগবে। নাম্বার 3 হচ্ছে কি থার্ড কন্ডিশন, যেটার জন্য আমরা বেশিরভাগ নবীন ডাক্তার হতাশ হইয়া পড়ি, সেটা হচ্ছে ভাইটাল ফোর্সকে দুর্বল হইলে চলবো না। কেননা ভাইটাল ফোর্স যেটাই হচ্ছে আপনার উদ্দেশ্য, হোমিওপ্যাথির উদ্দেশ্য হচ্ছে সিমটমস কিওর করা নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। একমাত্র ভাইটাল ফোর্সকে রিব্যালেন্স করা, তাকে উন্নত করা, তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, এটাই হচ্ছে হোমিওপ্যাথিক কিওর। যদি এই কন্ডিশন যদি না হয়, আমি আজকেকার অবজারভেশনের মধ্যেই আছে যারা সিমটোলজি নিয়ে ট্রিটমেন্ট করে তারা অ্যাকচুয়ালি কোথায় ভুল করে এবং রোগীর মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। তো ডিয়ার ফ্রেন্ডস, তাহলে মায়াজম কভার করা লাগবে। আর যেটা নবীন ডাক্তারদের হতাশার কারণ, যে সব জায়গায় আমরা ডক্টর নীলমণি ঘটকের মতো অত উন্নতি কেন দেখা পাই না, এটার কারণ হচ্ছে ভাইটাল ফোর্স। আপনি যে বর্তমান রোগীটা ট্রিটমেন্ট করতে যাচ্ছেন তার ভাইটাল ফোর্সের অবস্থা কি? ভাইটাল ফোর্স যদি ডাউন থাকে, সাপ্রেস থাকে, সেখানে যদি কোনো অ্যাকিউট সেট যদি না আসে, অ্যাকিউট ডিজিজ গুলো হওয়ার মতো ক্ষমতা তার মধ্যে যদি না থাকে, অর্থাৎ সাপ্রেসড ভাইটাল ফোর্স, সেখানে তো বিগ টাইপের রেজাল্ট আপনি কখনো আশা করতে পারবেন না। তাহলে সেখানে করণীয় হচ্ছে কি? সেখানে করণীয় হচ্ছে ভাইটাল ফোর্সকে আগে আপনি একটু পাওয়ার দেন, একটু ধীরে ধীরে ট্রিটমেন্ট করেন। চলে যান ডক্টর হ্যানিম্যানের আলোচনা, ওয়ান সাইডেড ডিজিজে চলে যান। সেখানে ডক্টর হ্যানিম্যান কি পরামর্শ দিচ্ছে, যেখানটায় সিমটমস এর প্রিকোসিটি, যেখানটায় ওয়ান সাইডেড ডিজিজ, সেটা ওয়ান সাইডেড মেন্টাল ডিজিজ হোক, সেটা ওয়ান সাইডেড রিকারেন্ট ফিভার হোক, সেটা ওয়ান টাইপের লোকাল কোনো ইরাপশন হোক,
সেখানটায় ওই ছাড়া আর কিছুই নাই, সেখানে আপনি কি করবেন গা? ট্রিটমেন্ট কি ছাড়া দেবেন? কি ভাইটাল ফোর্স উইক আছে? তাহলে এখন আপনার স্বপ্ন হচ্ছে ভাইটাল ফোর্সকে একটু উন্নত করা, যাতে অ্যাকিউটটা চলে আসে, যেন ইমিউন সিস্টেম আবার অ্যাক্টিভেট হয়ে যায়, যেন ডিফেন্স মেকানিজম আরো সুন্দরভাবে কাজ করতে পারে, এবং একটা সময় ট্রিটমেন্ট করতে করতে আপনি এমন একটা স্টেজের মধ্যে পৌঁছে যাবেন যখন কিনা আপনার রোগীর মধ্যে ফের অ্যাগ্রাভেশনের স্টেজ দেখা দিবে, অর্থাৎ অ্যাকিউট আসা শুরু হইবে। আর তখন ডক্টর হ্যানিম্যানের সেই কথাটা আপনার মনে পড়বে যে চির রোগের শেষ টাইমে, শেষের দিকে ট্রিটমেন্ট করতে করতে শেষের দিকে আবার আপনি অ্যাগ্রাভেশন দেখতে পাবেন। তখন আপনি ভাবতেন রোগীর হেলথের লেভেল আপ হয়েছে, রোগী গ্রুপ সি থেকে এখন গ্রুপ বি তে চলে গেছে বা গ্রুপ এ সুপার হেলথ কন্ডিশনে পৌঁছে গেছে, তখন আপনি ফের অ্যাগ্রাভেশন দেখতে পাবেন। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে হতাশ হওয়ার কিছুই নাই যে এই অবজারভেশন দেখছি মানেই যে আমি ভুল করছি, অ্যাকচুয়ালি তা নয়। হইতে পারে ভুলটা পেশেন্টের নিজস্ব ভুল, সে এত লাস্টে এসছে, এত ডিজিজ সাপ্রেস করেছে, এত অ্যাকিউট ডিজিজ সাপ্রেস করেছে, এত অ্যালোপ্যাথিক ওষুধ খাইছে যে এখন আর জায়গা নাই, ভাইটাল ফোর্স ধীরে 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 লো কন্ডিশনে চলে গেছে, এখন আর কোনো সিমটমস দিচ্ছে না। সেখানটা কি আপনি এই অবজারভেশন পাওয়াটা কি সম্ভব? সেখানে আপনি প্যাথোলজিকে রিকভার করতে পারবেন, সেখানে মায়াজামকে টোটাল ভাবে অ্যাসেসমেন্ট করতে পারবেন, টোটাল ভাবে মায়াজামকে মিউট কন্ডিশনে নিয়ে যেতে পারবেন? নট পসিবল। সেটা ধীরে ধীরে উপস্থিত হবে। তাহলে আজকের অবজারভেশন পড়লে আপনি বুঝবেন যে রোগীর মধ্যে প্ল্যানিং কিভাবে করতে হয়, যে আমার এই রোগীকে যদি ঠিক করতে হয় তাহলে আমাকে কোন রোড ম্যাপ ফলো করতে হবে। এগুলো সবই আমরা অবজারভেশন থেকে বুঝতে পারবো। তাহলে আমরা কেমন ভাবে বুঝবো যে একটা রোগীর ভাইটাল ফোর্স দুর্বল আছে? নাম্বার 1, আপনি সিমটমস এর ফ্রিকোয়েন্সি দেখবেন, অর্থাৎ সঠিক সিমটমস পাবেন না, কনস্টিটিউশন সিমটমস গুলো সব সাপ্রেসড হয়ে গেছে, ভাইটাল ফোর্স দুর্বল হয়ে গেছে, সে সিমটমস প্রদান করার মতো ক্ষমতা রাখে না। সেখানে 2-4টে সিমটমস এর উপরে ডক্টর হ্যানিম্যান বলেন প্রেসক্রিপশন করেন, তারপরে দেখেন আস্তে আস্তে সিমটমস ফ্লেয়ার আপ হবে, আস্তে আস্তে ভাইটাল ফোর্স উন্নত হইলে আপনি সিমটোলজি আস্তে আস্তে পাইতে থাকবেন। তাহলে 1 নম্বর আমি সিমটমস এর ফ্রিকোয়েন্সি পাইতেছি, তখন আমি বুঝবো এই রোগীতে আমার অপেক্ষা করা লাগবে এবং খুব ধৈর্যের সাথে ট্রিটমেন্ট করা লাগবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি তাকে জিজ্ঞাসা করবেন, ভাইটার লাস্ট কবে ফিভার আইছিল, অ্যাকিউট কবে হয়েছিল? ডাক্তার 4 বছরের মধ্যে সর্দি কাশি ডায়রিয়া কিছুই নাই, কোনো জ্বর নাই, হাই ফিভার নাই। আপনি এখানেও অ্যাসেসমেন্ট করে ফেলতে পারবেন বা অত্যন্ত প্রগনোসিস করে ফেলতে পারবেন যে এই রোগী অনেক সময় যাবে, পেশেন্টের কাছে ক্লিয়ার ভাবে আপনি বলতে পারবেন 1 বছরের আগে কোনো আশার আলো দেখি না, আপনাকে কমপ্লিট সুস্থ করলে মিনিমাম 1-2 বছরের টাইম লাগতে পারে। তাই তৃতীয়ত, যখনই আপনি অবজারভেশন নিয়ে বসবেন, একটা মেডিসিন প্রেসক্রাইব করলেন, প্রেসক্রাইব করার পরে রোগী ফের রিটার্ন আসলো, এখন আপনি অবজারভেশন দেখবেন কয় নম্বর? হয় দেখবেন 5 নম্বর, নয় দেখবেন 6 নম্বর টেন্টের অবজারভেশন, নয় দেখবেন 7 নম্বর টেন্টের অবজারভেশন দেখবেন। 3টে দিক থেকে অ্যাসিওর হয়ে যাচ্ছেন যে এই রোগীর অবস্থা ভালো না, ভাইটাল ফোর্স খারাপ অবস্থার মধ্যে আছে, এখানে আমাকে যথেষ্ট টাইমকে সিরিজ অফ মেডিসিনকে সঠিকভাবে প্রেসক্রিপশন করা লাগবে। তখন আপনি সাবধান হয়ে যাবেন, অ্যালার্ট হয়ে যাবেন। এই যে অ্যালার্টনেস কখন আপনার মধ্যে আসলো? যখন আপনি বুঝলেন অবজারভেশন, যখন আপনি বুঝলেন আমাদের হেলথ কিভাবে কাজ করে, লেভেল অফ হেলথ যখন আপনি বুঝলেন, যখন আপনি এই অ্যাসেসমেন্ট করতে পারলেন যে রোগীর মধ্যে ভাইটাল ফোর্সের দুর্বলতা আছে, ডিপ মায়োসিনেটিক ব্লক আছে, অনেক কিছু ব্যাপার আছে এই রোগীর মধ্যে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের আদর্শ কিওরের 3টে ব্যাপার আছে, আমি যেটা চিন্তা ভাবনা করে পাইছি, এটা কোনো বইয়ের মধ্যে লেখা নেই। যে 1 নম্বর রেমেডি প্রপারলি ভাবে কভার হইল, দ্বিতীয়ত মায়াজাম প্রপারলি ভাবে কভার হইব, তৃতীয়ত ভাইটাল ফোর্সের মধ্যে সেই ধরনের দুর্বলতা থাকবো না। তখন আপনি অ্যাগ্রাভেশন ছাড়া অ্যামলারেশন পাবেন, এছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। সে আপনি যত ভালো ডাক্তার হন, ওই রোগীরা আপনি যে ভাবতেছেন যে আমি অ্যাগ্রাভেশন ছাড়া অ্যামলারেশন দিব, সেটা পসিবল না। অ্যামলারেশন মালতে দীর্ঘস্থায়ী অ্যামলারেশন, ডক্টর হ্যানিম্যান যেটাকে বলছেন দীর্ঘস্থায়ী কিওর হইবে। যেমন হোমিওপ্যাথি যখন সিমিলিমাম মেডিসিন প্রেসক্রাইব হবে, তখন অ্যালোপ্যাথির মতো কাজ করে না, তখন সে পার্মানেন্ট কিওর হইবে। পার্মানেন্ট। তো পার্মানেন্ট কিওর তখনই হইব যখন রোগীর মধ্যে এই কন্ডিশন থাকবে, ডাক্তারের যোগ্যতা এই পরিমাণে থাকবে যে একটা সঠিক টোটালিটির উপরে সঠিক মেডিসিন নির্বাচন করতে পারবো। ডাক্তারের 2টা দায়িত্ব, মায়াজামকে কভার করা লাগবে। এই 2টা কন্ডিশন যখন অ্যাচিভ হইলো, এইবারে রোগীর মধ্যে একটা কন্ডিশন থাকবে, সেটা হচ্ছে ভাইটাল ফোর্স উইক হইলে চলবো না। তখন আপনি পাইবেন এই অবজারভেশন। আদর্শ নীলমণি ঘটকের আদর্শ, যে আমরা দেখি যে একটা ঔষধ দিল আর কি সুন্দর ভালো হইয়া গেল, আপনি দেখে ভাবলেন হায় হোমিওপ্যাথিক এটাই মনে হয়, আর বাকি সবাই ফালতু কাজ করতেছে। অ্যাকচুয়ালি তা না, তখনকার যুগ আলাদা ছিল, এখনকার যুগ আলাদা হবে। এখন মিক্সড মায়া আছে, এখন ডিপ প্যাথোলজির যুগ আছে। এখন আপনার অবজারভেশন অবশ্যই বোঝা লাগবে, নাহলে আপনি ট্রিটমেন্টের জগতে কিছুই করতে পারবেন।
শুধুমাত্র আশায় বসে থাকবো, হতাশার অন্ধকারে ডুবে যাবো যে রোগীর মধ্যে এমন ঘটতেছে কেন। এক করি অর্গান, তখন দেখি পার্মানেন্ট উড়ানো টানো, এগুলো কি ডায়লগ? এরকম আমারও মনে হয়েছিল, এই জন্য আমি এই কথাগুলো বলতে পারছি আজকে আপনাদের সামনে দাঁড়ায়। তোমার ডিয়ার ফ্রেন্ডস, ভূমিকা তো অনেকটা লম্বা হয়ে গেল। আসেন এবার আমরা স্টাডি করা শুরু করি। 5 নম্বর অবজারভেশন কি বলতেছে, আমরা 4 পর্যন্ত পড়ছিলাম। এইবারে ফার্স্টে যত প্রথমে আমি সূচনাতে বলেছি যে প্রথমে রোগ লক্ষণ উপশম হইব, তারপরে অ্যাগ্রাভেশন হইব। অর্থাৎ আগে আরাম আসবে, রোগীর মধ্যে আগে আরাম, আর তারপরে বাড়াবাড়ি অবস্থাটা শুরু হবে। তো এই ব্যাপারে আমাদের পড়াশোনা করা লাগবে। 5 নম্বর অবজারভেশন। 5 নম্বর অবজারভেশনে আমি যে আপনাদেরকে যে পিডিএফটা দিয়েছি, প্লিজ একটু খুলে নেন, নাহলে বুঝতে একটু অসুবিধা হবে। প্রত্যেকে একটু খুলে নেন, হ্যাঁ প্লিজ। 5 নম্বর অবজারভেশনে কি বলতেছে? থার্ড, আমি একটু খুলে নিই। 6 অবজারভেশন, আমার অবজারভেশন গুলো একটু উল্টো পাল্টা করছে। 5 অবজারভেশন, the amelioration come first, then come aggravation. ফার্স্টে আরাম আসবে, কারণ এই জায়গায় হোমিওপ্যাথি ডাক্তাররা প্রচুর ধোকা খাইয়া যায়। আরে প্রথম দফায় ওষুধ কাজ করে গেছে গা, মাথা যন্ত্রণা চলে গেছে গা, মানসিক অবস্থা একদম ঠিক হয়ে গেছে, হ্যাঁ, বিষণ্ণতা চলে গেছে, ডিপ্রেশন মোড চলে গেছে, একদম বিরাট আনন্দের মধ্যে আছেন। আর কিছুদিনের মধ্যে রোগী আসতেছে তার থেকে বাড়াবাড়ি অবস্থা নিয়ে আপনি অবাক হয়ে বসে আছেন, আরে হইলোটা কি, ব্যাপারটা ঘটলো কি? চমকপ্রদ ব্যাপার না? বিরাট চমকপ্রদ ব্যাপার। এটা কোথায় আছে? এটা হ্যানিম্যানে যে সমস্ত অ্যাফোরিজম গুলো আছে, 158, 159, 150, 160, এগুলোকে ধারাবাহিক ভাবে পড়ে যান। এখানটায় হালকা করে ইশারা ভাবে লেখা আছে। তো প্রথমে যে উপশম দেখা দেয় আর কিছুদিন পরে উপসর্গ ফের বেড়ে যায়। প্রথমে রোগী একটু ভালো বোধ করে, আবার উপসর্গ গুলো ফিরে আসে, আর নালে বেড়ে যায়। এই কন্ডিশনটা আমাদের ক্লিনিকে ঘটে না? আমরা অবাক হয়ে দেখি, আমাদের কাছে তখন একটাই কথা মনে ওঠে, ওষুধটা মনে হয় ভুল হয়েছে, তাহলে ফের আরেকটা রিটেস্টিং করতে হবে, আর হচ্ছে ওষুধ দিতে হবে। যারা নর্মাল ডাক্তার তারা এই পর্যন্ত বোঝে, যারা উচ্চ মাপের ডাক্তার, যারা অবজারভেশন গুলোকে ভালো মতো বুঝে, তারা এখানটায় অনেক কিছু ব্যাখ্যা করবো, সে অনেক কিছু বুঝতে পারবে এই ঘটনার পিছনে আসল উদ্দেশ্যটা, আসল ব্যাপারটা কি ঘটছে। আমি যে পিডিএফটা দিয়েছি সেখানটায় আপনারা দেখবেন এটাকে লিখেছে কাউন্টার, এটা হচ্ছে কি অ্যান্টিপ্যাথিক রিঅ্যাকশন। অ্যান্টিপ্যাথিক রিঅ্যাকশন, অ্যান্টিপ্যাথিক রিঅ্যাকশন কি? অর্থাৎ সিমিলিমাম নয়, এটা হচ্ছে কি অপোজিট, বিপরীতমুখী চিকিৎসার ফলাফল যেগুলো অ্যালোপ্যাথিতে ঘটে। মানে অ্যালোপ্যাথিতে যখন একটা ঔষধ প্রদান করা হয়, আপনি খাইলেন, খুব ভালো থাকলেন, আর যে ছেড়ে দিলেন আগের যা কন্ডিশন ছিল তার থেকে আরো বেশি বাড়াবাড়ি কন্ডিশন চলে গেল। এই অবজারভেশনটাই এই কথাই কয় যে যে কোনো প্রকার রোগের সঙ্গে আপনার মেডিসিনের যে রিলেশন, সেটা অ্যান্টিপ্যাথিক রিলেশন। এক ধরনের ব্যাখ্যা এইভাবেও করা যায় যে কেন বাড়লো, প্রথমে অ্যামলারেশন দেখা দিল, তারপর ফের বাড়লো কেন? তাহলে ঔষধের সঙ্গে মেডিসিন বা রোগীর যে সম্পর্ক, সেটা অ্যান্টিপ্যাথিক রিলেশন। যেমনটা রিলেশন অ্যালোপ্যাথিক মেডিসিনের সঙ্গে রোগীর সিম্পটোলজির ঘটে, ঠিক সেরকম ধরনের একটা ব্যাপার সেটা হচ্ছে। আচ্ছা, প্রথম ব্যাপার তো এটা গেল অ্যান্টিপ্যাথিক রিলেশন। দ্বিতীয় ব্যাখ্যা কি হইতে পারে? দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে অবশ্যই প্রেসক্রিপশনের মধ্যে ভুল ঘটেছে, অবশ্যই প্রেসক্রিপশনের মধ্যে কোনো ব্যাপার স্যাপার আছে। দেখছেন গ্রুপ এ বা গ্রুপ বি এর পেশেন্ট, সে একটা রোগ নিয়েছে, হয়তো রিকারেন্ট নিউমোনিয়া নিয়ে আসছে, বা হঠাৎ করে একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আক্রমণ হয়ে প্রচন্ড জ্বর পরে উঠে গেছে, এই কন্ডিশন নিয়ে আসছে। এখন এই পেশেন্টের অ্যাসেসমেন্টে আপনি কি করবেন? অবশ্যই আপনার মেডিসিন কেন? রোগী ভাইটাল ফোর্স ভালো আছে, তারপরে তাহলে ভাইটাল ফোর্স যদি ভালো থাকলো, তাহলে অ্যাবলারশন হয়ে তারপরে অ্যাগ্রাভেশন ঘটছে কেন? কারণ হচ্ছে অবশ্যই অবশ্যই ওই প্রেসক্রিপশনের মধ্যে আপনি যদি ভালো করে কেস টেকিং এর খাতাটা খুলে দেখেন, তো সেখানে আপনি দেখবেন যে কনস্টিটিউশনাল সিমটমস, বা যেগুলো ক্যারেক্টারিস্টিক সিমটমস, যেগুলো কেসের মধ্যে মূল সিমটমস হিসেবে বিবেচিত হইব, সেই সমস্ত সিমটমস গুলো মেডিসিন কভার করে নাই। মেডিসিন চলে গেছে অন্য লাইনে, অন্য লাইনে কাজ করতে, অর্থাৎ আংশিক সিমিলিমান ছিল। কনস্টিটিউশনাল সিমটমস গুলোকে যথাযথভাবে বিচার বিশ্লেষণ করে
একটা ঔষধ দেওয়া দরকার। দেখেন সেখানটা হয়তো লবণ প্রিয়তা ছিল, সান অ্যাগ্রাভেশন ছিল, মেন্টালি বিষণ্ণতা ছিল, কোনো ধরনের মা বাবা কেউ মারা গেছিল বা গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, সেই গ্রিফ সেই শোকের কারণে আস্তে আস্তে রোগগ্রস্ত হয়েছে, নানা ধরনের স্ট্রেস আছে, রোগী খুবই রিজার্ভ, এই সমস্ত সিমটমস গুলোকে অবহেলা করা হয়েছে। ফলে আপনি নেটটা মিওরের জায়গায় হয়তো ফসফরিক অ্যাসিড বা ইগনেশিয়া প্রেসক্রিপশন আছে, ফলে যে একটা শেড ছিল মেডিসিনে সেই শেডটাকে প্রপারলি কভার করা হয়নি, অর্থাৎ টোটালিটি অফ মেডিসিন বা কনস্টিটিউশনাল টোটালিটির উপরে প্রেসক্রিপশন হয়নি, ডিয়ার ফ্রেন্ডস, আংশিক সিমিলিমাম হয়েছে। ওকে, ভালো ব্যাখ্যা, আমি মানতেছি এটা হয়েছে। তারপরে আংশিক সিমিলিমাম হওয়ার কারণে কি হয়েছে, উপরে উপরে যে সারফেস ফাংশনাল ডিস্টারবেন্সি ছিল বা নার্ভের যে ইরিটেশন ছিল, অর্থাৎ শরীর যে মায়াজাম ছিল বা শরীর উপসর্গগুলো ছিল সেগুলো কমে গেছে। বাট ডিপ মায়াজাম সেখানটায় বিষণ্ণতা, ডিপ মায়াজাম রিজার্ভ কোয়ালিটি, যেটা অনেকটা সিফিলিটিক টাইপের, সেই সমস্ত ব্যাপারগুলোকে মেডিসিন হিট করতে পারে। অর্থাৎ মায়াজামেটিক ভাবে সুপারফিশিয়াল মায়াজামকে ক্যাচ করতেই পারে না, আপনি যে মেডিসিনটা দিয়েছেন সেটা মায়াজামকে ক্যাচ করতে পারে না, ফলে মেডিসিন হয়েছে সুপারফিশিয়াল, মায়াজাম কভার করছে সুপারফিশিয়াল ভাবে, ডিপ টাইপের মায়াজাম গুলোকে মেডিসিন নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নিতে পারে না, ফলে পরবর্তীকালে ফের সেই সমস্ত মায়াজাম ফ্লেয়ার আপ হয়েছে। হ্যাঁ, ফাংশনাল ডিস্টারবেন্স গুলো একটু কমে গেছে, কিন্তু ডিপ প্যাথোলজি উপরে উঠে আসতেছে, আরো বেশি অ্যাগ্রাভেশন হইতেছে, আরো বেশি বাড়তেছে রোগী। আপনি দেখতেছেন প্রথমে আরাম, আর তারপরে খুবই প্রচন্ড বৃদ্ধি, রাইট? তাহলে সুপারফেস মায়াজাম কিছুটা হালকা হয়েছে, কিন্তু ডিপার, ধরেন সেখানে কোনো সিফিলিটিক ইনফ্লুয়েন্স আছে বা কোনো সাপ্রেসড ডিপ টাইপের মায়াজাম আছে, সেগুলোকে মেডিসিন হিট করতে পারে, তাই পরবর্তীকালে ফের অ্যাগ্রাভেশন হয়েছে, রাইট? প্যাথোলজির বিশ্লেষণ কেমন ভাবে বুঝবেন? রোগী প্রথমে ভালো অনুভব করতেছে, অর্থাৎ ভাইটাল ফোর্স এর দিক থেকে যদি আমরা চিন্তা ভাবনাটা এবার নিয়ে যাই, যেখানটা ভাইটাল ফোর্স কেমন ভাবে অ্যাক্ট করলো, যে প্রথমে উপশম আর তারপরে ফের বাড়া, তাহলে এখানে ভাইটাল ফোর্স কেমন ভাবে কাজ করতেছে সবকিছু আপনাকে বোঝা লাগবে অ্যাজ এ হোমিওপ্যাথি ডাক্তার। ভাইটাল ফোর্স এখানে কেমন ভাবে কাজ করলো, প্রথমে ভাইটাল ফোর্স আপনার ওষুধের রেসপন্স বা স্টিমুলেশনটাকে খুব ভালোভাবে নিজের মধ্যে নিল, খুব উত্তেজিত হলো, সাড়া দিল, রোগী ভালো অনুভব করলো। তারপরে কি হলো, তারপরে ভাইটাল ফোর্সের ব্যালেন্স, যেটুকু ব্যালেন্স হয়েছিল সেটুকু আবার ভেঙে পড়লো, ফলে আবার সিম্পটোলজি স্টার্টিং হলো। ভাইটাল ফোর্সকে সত্যিকারের স্টিমুলেশন দেওয়া হয়, সুপারফিশিয়াল একটা স্টিমুলেশন দেওয়া হয়েছে, যে কারণের জন্য এই ধরনের ঘটনা ঘটছে। ধরেন অ্যাজ এক্সাম্পল, একটা এক্সাম্পল না দিলে এখানটার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ধরেন একটা মিউর আপনি 200 দিলেন, রোগীর যে সমস্ত নার্ভের সিম্পটোলজি ছিল, যে অসহ্য মাথা ব্যথা ছিল, মাইগ্রেনের সমস্যা, এটা মিউর কমন ব্যাপার, তো এটা নার্ভের কন্ডিশন, কেননা মাইগ্রেন মানে সেখানে কোনো প্যাথোলজি আপনি দেখতেছেন না, সেখানটায় কোনো একটা স্ট্রেসের কারণে মাথা যন্ত্রণা হইতেছে বা সান অ্যাগ্রাভেশন হইতেছে, তো মাথা যন্ত্রণা আছে এবং প্রচন্ড আবেগ, মানে নেট্রামিওরের যে আবেগের লেয়ারটা, সেটা আবেগের লেয়ারে যেন ডক্টর বিতুল কাস বলতেছেন একটা ফোঁড়া উঠছে, এতটা সেন্সিটিভ, সে নিজেকে গুটায় রাখে, সব জায়গা থেকে নিজেকে দূরত্ব বজায় রাখে, কারোর সাথে টাচে যায় না, কোনো আবেগের ব্যাপারে, প্রেমের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে অত উচ্ছলতা তার নাই। কেন? ফিয়ার অফ টাচ, অর্থাৎ যেমন একটা ফোঁড়া, হাত দিলে যেরকম ব্যথা লাগবো, ইমোশনাল হার্ট হওয়ার ভয় সেখানে থাকতে পারে, এই কারণের জন্য পেশেন্ট দূরত্ব বজায় রেখে চলে, মানুষের সঙ্গে অতটা মেলামেশা করে, এটা হচ্ছে তার আবেগের ব্যাপার, ইমোশনাল প্রোফাইল। এখন এই ইমোশনাল প্রোফাইল নেটটা নিয়ে 200 দিয়েছেন, একটু কমছে, কিন্তু 1 সপ্তাহ পরে দেখলেন রোগী আরো বেশি মাথার যন্ত্রণা নিয়ে আইছে, আরো অসহনশীল হয়ে উঠছে, তখন আপনি এখানে ভাবতেছেন যে এটা স্নায়বিক প্রবলেম আর অসহনশীলতা কোনো টিউবারকুলার ডায়াবেটিসের মেডিসিন চাই কিনা। অ্যাজ এক্সাম্পল, এই ধরনের ফেলিয়ার কেস আমাদের লাইফে নাই, তাহলে সেখানটায় আমাদের কি অ্যানালাইসিস করতে হবে? অবশ্যই আমি কোনো ডিপ কনস্টিটিউশনাল সিমটমস তো ছেড়ে দিচ্ছি না, যেখানে ভালো রোগী, খারাপ রোগীর কথা বলি, ডিপ কোনো সিমটমস ছেড়ে দিচ্ছি না, তো আমি হয়তো বংশের হিস্ট্রিটা নিই নাই, আমি হয়তো তার পাস্ট হিস্ট্রিটিকে তেমন ভাবে গুরুত্ব দিই নাই, বা আমি হয়তো তার ভিতরে কোনো আবেগগত ব্যাপার আছে,
বা কোনো ইমোশনাল ভালো মতো পরিবর্তন আছে, বা তার ইন্টেলেকচুয়াল লেভেলে হয়তো কোনো ডিপ লাইফের সমস্যা আছে, সেগুলোকে ঠিক মতো কভার করা হয়। তাই মেডিসিন হয়েছে সুপারফিশিয়াল, রেজাল্ট পাইছি সুপারফিশিয়াল। তাহলে এখানটায় ওষুধ ঠিকঠাক ভাবে তো কাজ করতেছে না, তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হয় ফলস কিওর। আপনাকে একটা আশা দিয়া মেডিসিন যেন ধোকা দিয়ে দিল, ফলস কিওর। সুডো অ্যামলারেশন হয়েছে, বা অ্যান্টিপ্যাথিক রিলেশনে মেডিসিন কাজ করেছে ভালো রোগীকে। তাহলে অ্যাসেসমেন্ট কি হলো? রেমেডি, ম্যাচিং, প্রপার সিমিলিমাম নয়, আংশিক সিমিলিমাম, কাছাকাছি মেডিসিন। পোটেন্সি বা রিপিটেশন ঠিকঠাক মতো হয় না। এবার পোটেন্সির এখানে একটা গল্প শুরু হয়ে যায়। আপনি বলতেছেন ভালো রোগী, আর আমি ফের কেস টেকিং করে দেখতেছি না রে ভাই, নেটটা মেয়র ছাড়া কিছুই আসতেছে। সেই বিষণ্ণতা, সেই রোদে বৃদ্ধি, সেই লবণ প্রিয়তা, সেই হচ্ছে কি ঘামের মধ্যে নুন ফোটা, সেই হচ্ছে কি দূরত্ব, রিজার্ভ টেন্ডেন্সি, সবকিছু ঠিক আছে রফিক ভাই, কিন্তু এই কিছুদিন ঔষধ কাজ করে আপনার সিমটম বাড়তেছে। এখন কি হয়েছে? এখন আমিও দেখলাম যে আপনার কেস টেকিং এর খাতাটা উল্টে দেখলাম, না তো আব্দুল ভাই তো ঠিকঠাক কাজ করেছে এখানটায়, তারপরেও এর অ্যাগ্রাভেশন কেন আইতেছে? অ্যামলারেশনের পরে অ্যাগ্রাভেশন হইতেছে কেন? হইতে পারে সেখানে ডক্টর কেন্ট একটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন যে হইতে পারে আপনি যে পোটেন্সিটা দিয়েছেন সেই পোটেন্সি থেকে বেশি পরিমাণে রোগী সেনসিটিভ, অর্থাৎ তার আরো বেশি পাওয়ার লাগবে। অর্থাৎ আপনি 200 শক্তিতে দিয়েছেন, রোগী দাবি করছে 10 পোটেন্সি, রোগী দাবি করছে সিএম পোটেন্সি, রাইট? তাহলে এখানটায় পোটেন্সির মধ্যে একটা বিশৃঙ্খলা ঘটেছে, অর্থাৎ খুব লো পোটেন্সিতে প্রেসক্রিপশন হয়ে গেল। আপনি 30 দিয়েছেন, 6 দিয়েছেন, দিয়া কিছুদিন আরাম পাইছেন, ফের অ্যাগ্রাভেশন দেখতেছে। তাহলে ডক্টর কেন্টের পরামর্শ হচ্ছে রোগী যদি ঠিক থাকে, ভাইটাল ফোর্স যদি ঠিক থাকে, মেডিসিন ম্যাচিং যদি ঠিক থাকে, আপনি যদি দেখছেন না মায়াজম ঠিক মতো কভার হয়েছে, তারপরেও বাড়তেছে কেন, এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার পোটেন্সি সিলেকশন ঠিক হয় না। আপনি ওই কেসটাতে সেকেন্ড পসিবিলিটিস হচ্ছে আপনি 30 জায়গায় ওখানটায় 1M দেন, রোগীর মধ্যে একদম প্রপারলি ভালো পিকচার আসবে, অর্থাৎ সে আরো পোটেন্সি দাবি করে। গ্রুপ এ কোয়ালিটি পেশেন্ট, তার অতটা মানে বছরে এক আধবার অ্যাকিউট আসে খুব তীব্র ভাবে, বা 2 বছর 5 বছর বাদে অ্যাকিউট দেখা দেয়, রোগীর হেরিডিটি পরিষ্কার, রোগীর পাস হিস্ট্রি পরিষ্কার, তাহলে এখানটায় আরো পোটেন্সি দাবি করতেছে সে। তাহলে এখানটায় আমি গ্রুপ সির পোটেন্সি 30 চালিয়ে দিয়েছি, বা 6 চালিয়ে দিয়েছি, 12 চালিয়ে দিয়েছি, তাহলে এই জন্য হচ্ছে কি ওষুধ ঠিক মতো ধরে নাই, কাজ করে নাই, বা ওষুধ কাজ করে আবার ছাইড়া দিয়েছে। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে পোটেন্সিটাকে একবার একটু বাড়ায় দিলাম, তারপর ফের আরেকবার বাড়ায় দিলাম, ফের আরেকটু বাড়ায় দিলাম, 2-3 বার এরকম চেষ্টা করলে দেখবেন আল্লাহর রহমতে মেডিসিন ডিপ টাইপে ধরে নেবে, সমস্ত কিছু বের ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অ্যাসেসমেন্ট এরকম হবে না, সেটা আলাদা অ্যাসেসমেন্ট। এটা ডক্টর কেন্টের একটা পরামর্শ। এইবারে একটা লাস্ট ব্যাপার আমি ছাইড়া রাখছি, সেটা কি? যদি ভাইটাল ফোর্স খারাপ থাকে ভাই গ্রুপ 7 ক্রনিক ডিজিজের মধ্যে দীর্ঘদিন পইড়া আছে গা, এবার অর্গান পাতি সব চেঞ্জ হওয়ার উপক্রম হয়েছে, লিভার টিভার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে ফাইব্রোসিস, হেপাটোমেগালি অনেক কিছু ক্রিয়েট হয়েছে গা, এখন হচ্ছে কি বিরাট সমস্যার মধ্যে আছে। তাহলে এই ক্ষেত্রেও আপনি ঠিক এইরকম একটা সেম কোয়ালিটি রেজাল্ট পাবেন। প্রথমে অ্যামলারেশন, তারপরে ফের অ্যাগ্রাভেশন। আপনি দেখছেন ওষুধ ঠিক আছে, আপনি দেখতেছেন পোটেন্সি ঠিক আছে, বাট ওয়্যার ইজ দ্য প্রবলেম? আপনি খুঁজতেছেন, আপনি এইবারে রোগীকে জিজ্ঞাসা করলেন, এই তোর জ্বর কবে আইছে, অ্যাকিউট ফিভার আইছে, হাই ফিভার কখন আইছে? আরে ডাক্তার 5 বছর আগে 10 বছর আগে তখন জ্বর টর আসতো, আল্লাহর রহমতে এখন জ্বর জ্বালা কিছুই হয় না। আপনি দেখতেছেন তার অতীতের ইতিহাস এত খারাপ, সেখানটায় কি না কি হয়েছে, সেখানে ক্রনিক সিস্টাইটিস ছিল, সেখানটায় ছিল। আপনি বুঝতেছেন এখানটায় প্রচন্ড অ্যালোপ্যাথিক ঔষধ খেয়ে প্রচন্ড সাপ্রেস করা হয়েছে, রোগীর ভাইটালিটি ওইভাবে জাগ্রত নয়, রোগীর ভাইটাল ফোর্স অনেক আগে কম্প্রোমাইজ হয়ে গেছে, ডিফেন্স মেকানিজম ঠিকঠাক মতো কাজ করে না, অ্যাকিউট প্রডিউস করে না, ইমিউনিটি সেইভাবে সাড়া দেয় না। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে এই রেজাল্ট যদি পান, তাহলে আপনি কি ভাববেন? আপনি ভাববেন রোগ আরোগ্যযোগ্য অবস্থায় নাই। কিন্তু গ্রুপ সি আমি ভাবতেছিলাম তার থেকেও খারাপ দশা গ্রুপ ডি তে চলে গেছে। এখন এই রোগীর কি করণীয়? এই রোগীতে করণীয় আবার আপনার আলাদা। এখানটায় আপনি নিম্ন শক্তির ঔষধ দিয়ে রোগটাকে শুধু উপশম রাখেন। হ্যাঁ, এইভাবে উপশম রাখতে রাখতে যদি তার মধ্যে একটু এনার্জি ফোর্স করে,
একটু এনার্জি ক্রিয়েট হয়, ভাইটাল ফোর্স যদি আগের মতো শক্তিশালী হয়, ডিফেন্স মেকানিজম শক্তিশালী হয়, তো একটা সময় একটু স্বচ্ছ সিমটমস দিবে, আর একটু ভালো হইলে তারপরে একটা সময় অ্যাকিউট আসবে, হাই ফিভার আসবো, একটা হসপিটালাইজ কেস আসবে, রাইট? এই যে তিনটে অ্যাসেসমেন্ট এখানটায় থেকে করা যায়। এক নম্বর, আপনি হয়তো ভুল করছেন, আপনি রিকেস চেকিং করে দেখলেন ভাই এই দুই সিমটম ছাড়া, একটা হচ্ছে আপনার ভুল, রেমেডি সিলেকশন ভুল হয়েছে, মায়াজমকে ঠিক মতো নেওয়া হয় নাই, হ্যাঁ মায়াজমকে ঠিক মতো বিশ্লেষণ করা হয় নাই, এবং হচ্ছে কি এই ক্ষেত্রটাতে বেশিরভাগ এই ক্ষেত্রটাই হয়, 2 নম্বর 3 নম্বর ব্যাপারটা অনেক কম হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেডিসিন সিলেকশন ভুল হয়েছে, মায়াজমকে গভীরভাবে অ্যাড্রেস করা হয় নাই, এবং এবং হচ্ছে কি এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ফের রিকেস চেকিং করা এবং মিয়াজমেটিক দিকে ফোকাস রাখা এবং পর্যবেক্ষণ করতে থাকা। আর যদি গ্রুপ সি পেশেন্ট হয় তাহলে আরো বেশি পরিমাণে পর্যবেক্ষণ করা লাগবে, আরো দৃঢ় দৃষ্টি রাখতে হবে যে কোন সিমটমস গুলো পরিবর্তন হয়ে কি ধরনের রূপ ধারণ করতেছে, তার উপরে নতুন মেডিসিন গুলোকে একটার পর একটা প্রেসক্রাইব করা। যেরকম সিমটম সেরকম মেডিসিন, যেরকম সিমটম সেরকম মেডিসিন, এইভাবে চলতে থাকলে একটা সময় ডক্টর হ্যানিম্যানের সেই কথাটা সত্য হইবে যে চিররোগের লাস্টের দিকে গিয়ে বৃদ্ধি হবে, ক্রনিক ডিজিজের লাস্টের পর্যায়ে গিয়ে বৃদ্ধি হইবে। এই হচ্ছে আমাদের 5th নাম্বার অবজারভেশন। এখানে কারো কোনো প্রশ্ন আছে বুঝতে? আসলে এখানটায় অনেকগুলো ব্যাপার আছে, এই জন্য আমার এতটা টাইম লাগতেছে। এখানে ভাইটাল ফোর্স, রোগীর অবস্থা, মেয়াজম সবকিছু নিয়ে আসতে হচ্ছে, তো ওই জন্য প্রত্যেকটা ব্যাপারকে ভালো করে বোঝার চেষ্টা করেন, শুধু বুঝলেই হবো না, এবং একটু চিন্তা করবেন পার্সোনালি ভাবে, তখন দেখবেন আস্তে 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 আপনার মধ্যে সবকিছু ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি একটা প্রশ্ন করতে মোহাম্মদ মহিউদ্দিন, বাংলাদেশ থেকে। স্যার আমি এখন তো নতুন ছাত্র, আমি আমার নিজের ব্যাপারে একটা ট্রিটমেন্ট নিচ্ছি, চুলকানি প্লাস আরো আমার হেপাটাইটিস বি আছে, ক্ষুধা মন্দা, এগুলো আমার নিজেরই স্যার, আমি নিজে স্টুডেন্ট। এখন আমি আমার সিমটমের সাথে সম্পূর্ণরূপে আমি হিফাস সালফারকে ইয়ে করে নিছি আর কি, এবং এটা আমি খাওয়ার পর শুরুতে ধরছি, আমি রমজানে ধরছি, 2-3 মাস চলে নিয়মিত। রমজানে ধরার পর 30 যখন ইউজ করছি তখন আমার এই কিছু বৃদ্ধি পেলো, বগলের তলে একটা ফোড়ার মতো, ফোড়া না মনে হয় যেন একটা টিউমার ছিল, এরকম কিছু হইতে পারে, বৃদ্ধি পেলো, ব্যথা পাইলো। 3-4 দিন পরে ওটা অটো চলে গেছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, অটো চলে গেছে, ওষুধ চলতেছে কিন্তু। এরপর আমার আবার আপনার আছে ফুল অ্যালার্জি যেটা, ওটা এখন ওটা বৃদ্ধি পাচ্ছে, আর আমি এমনি শক্তি একটু বাড়াইছি। আর আমার যে হেপাটাইটিস বির কারণে আমার অতীতে খিদা তেমন ছিল না, খিদা খাইতে পারতাম না তেমন, দুপুরে অল্প একটু খাইছি, খাইতাম পেতাম, আর বিকালে একটু খাইলে আমার পেট ভর্তি হতেছিল। এটা যখন 1 mm পর্যন্ত গেছি তখন আমার খিদে টিদে সব অনেক বাড়ি গেছে, দেখলাম যে, এবং পায়খানা সব ক্লিয়ার, আগে পায়খানা ক্লিয়ার ছিল। এখন চুলকানির বিষয়টা দেখতেছি যে চুলকানি আগে যেরকম রিং দাঁতের মতো ছিল, এখন এগুলা হই এই রিং দাঁত আগে ছোট উঠি এটা রিং দাঁতে পরিণত হয়েছে, এখন ছোট যেগুলো উঠতেছে এগুলো ফাঁকতেছে একটু এখনো চলে। এখন আমি 10 mm গেছি বর্তমানে, ঠিক আছে। এখন ফাঁকতেছে একটু ফুজ দেখি, ফুজ এগুলা গালি দিলে আরাম পাই, আর একটু মাছের আমিষের মতো একটু আয় ছুটতেছে, মানে দেখতেছি আর কি, তো এগুলা করে দিলে আরাম পাই এইগুলো আর কি। এখন কি আমি কি আসলে সঠিক আছে কিনা নাকি? একটা মিনিট ভাই, আপনি কি আগের থেকে ভালো বোধ করছেন খাওয়া দাওয়ায়, ঘুম, খিদা, খাওয়া দাওয়া? ওটা ভালো করতেছি, কিন্তু আমি চুলকানিতে আরাম বোধ করতেছি না, এখনো চুলকানিটা অসহ্য। আর ওই যে কুল অ্যালার্জিটা বেশি বাড়ি যাচ্ছে, কুল অ্যালার্জি হাতে পায়ে এগুলা, ওই যে ঠান্ডা লাগলে হইতো আর কি। আচ্ছা, ওকে। তো আপনি কি নিজে থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন না কোনো ডাক্তারের কাছে নিচ্ছেন? এটা আমি তো স্টুডেন্ট, আমি প্রতি সপ্তাহে ক্লাস করি, যেমন কালকেও যাবো, কালকে আমাদের মাসিক ক্লাস আছে কুমিল্লাতে, আমি তো নিতে থাকি আর কি ফেনি। আমি এগুলা করে দিতে, ওগুলা করতে করতে আমি একটু পড়তেছি, আমার বইগুলা পড়ার পরে আমার যে ইয়াগুলো আমি সিমটম গুলা পাইলাম, ওটা আমি হিফাস সালফারের সাথে মিলাইলাম আর কি, আমার ইয়াগুলো সবগুলা এটা আচ্ছা এই দিয়ে নিলাম আর কি।
যাই হোক, এমনি আমি অনেক স্যার আমি ওকে ওকে ঠিক আছে, আমি আপনার ব্যাপারটা বুঝছি। আমি একটু মহিলার ক্লাসের টাইম তো যথেষ্ট ছোট না, এই জন্য এখন অনেক কিছু বাকি আছে, এখনো 2টা অবজারভেশন বাকি আছে। নাম্বার 1 হচ্ছে কি, আপনার যদি হেপার সালফেট দেওয়ার পরে আপনার ফার্স্টে যদি অ্যাগ্রাভেশন হয় এবং এখন যেটা আরাম বোধ করতেছেন, ভিতর থেকে আপনি একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এনার্জির মধ্যে আপনি পার্থক্য দেখছেন, আপনি চলাফেরায় খুব স্বাচ্ছন্দ্য, ঘুম, ক্ষুধা, পায়খানা, পেশাব এগুলোতে খুব ভালো বোধ করতেছেন, হ্যাঁ 100% আপনি হয়তো বা আপনার মধ্যে হেপাটাইটিস হয়েছে বা যাই হোক, প্যাথোলজি যাই আছে, হ্যাঁ, কিন্তু বাট আপনার ভাইটাল ফোর্স দুর্বল হয়নি। একটা এ গ্রুপের পেশেন্ট যার স্বাস্থ্য খুব ভালো, তারও ক্যান্সার হইতে পারে, কিন্তু সেই ক্যান্সার এত সহজ সরল হয় যে সেখানটা একটা মেডিসিন, ধরো কেউ আর্সেনিক, ধরো আর্সেনিক তার সিমিলিমাম মেডিসিন আপনি দিলেন, কার ঠিক হয়ে গেল, আপনি ভাবলেন ক্যান্সার তো খুব ভালো হয়ে গেছে, তাই বলে আপনি যত ক্যান্সার পেশেন্ট আছে সবাই দিতে পারেন না। তো অ্যাকচুয়ালি এখানে প্যাথোলজি তো কোনো ব্যাপার নয়, প্যাথোলজি হয়তো আপনার মধ্যে ডিপ একটা প্রডিউস হয়েছে, কিন্তু আপনার ভাইটাল এনার্জি বা ভাইটাল ফোর্স, যেটা ডিফেন্স মেকানিজম আমাদের শরীরকে সুস্থ রাখে, সেটা সবল আছে বলে আপনি ফার্স্টে অ্যাগ্রাভেশন পাইছেন, তারপর অ্যামপ্লারেশন পাইছেন এবং অ্যামপ্লারেশনটা খুব ভালো হয়েছে। দ্বিতীয়ত স্কিন ইরাপশন আসা, আমাদের শরীরে যে সমস্ত ব্যাপার স্যাপার আছে, এর আগের ক্লাস হয়তো আপনি মিস করছেন, আমি সেখানটায় হেরিংসের ল ব্যাখ্যা করার সময় ডক্টর ভিতুল কাসের যে সমস্ত হায়ারার্কি ছিল এবং ডক্টর কেন্টের যে হায়ারার্কি ছিল সেই অনুযায়ী আলোচনা করছি। স্কিন হচ্ছে সব থেকে সুপারফিশিয়াল স্টেজ বা সুপারফিশিয়াল লেভেল, মানে আমাদের স্বাস্থ্যের মধ্যে সর্বপ্রথম ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেন, তারপরে হার্ট, এইভাবে যাইতে যাইতে স্কিন হচ্ছে সবার আউটার লেয়ার। তো ডক্টর হেরিংসের ল অনুযায়ী আউটার লেয়ারে যদি ডিজিজ রিফ্লেক্ট হয় এবং ইনার কন্ডিশন যদি ভালো থাকে, মানুষের যদি একটা মানুষের যদি লিভার খারাপ থাকে না, তো তার মন মেজাজ ভালো থাকবো না, তার ক্ষুধা ভালো থাকবো না, তার পায়খানা কখনোই ভালো হইব না, তার মনের মধ্যে শোষাটা, অস্বস্তি, খচখচানি, হ্যাঁ, সবকিছুই থাকবো গা। এখন যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন ভিতর থেকে, 100% আপনার ভাইটাল এনার্জি ঠিক আছে, এবং আমি এটা দাবির সাথেও বলতে পারি যে আপনার মাঝে মাঝে ভালো মতো অ্যাকিউট আসে, আগে হয়তো, হ্যাঁ, আপনার ওই কেস নয় যে আপনার 10 বছর 15 বছর আগে একটা অ্যাকিউট আসছিল, এরকম কোনো ব্যাপার নয়। তো আপনার ভাইটাল ফোর্সের ক্ষমতা ভালো, ঔষধ সিলেকশন ভালো হয়েছে এখানটায়, এবং এখানটায় আপনি আস্তে আস্তে উন্নত হইবেন। মেডিসিনকে মেডিসিনের কাজ করতে দিবেন, তাড়াহুড়া করবেন না, খুব দ্রুত আরাম পাইতে গিয়ে অন্য কোনো শর্টকাট অবলম্বন করবেন না, তাহলে কেস কিন্তু খারাপ হয়ে যাইবে বলা যাইবে, তখন আপনি আরো খারাপ কন্ডিশনের মধ্যে চলে যাবেন। এত ইমপ্রুভমেন্ট হয়েছে মানে তো আপনারা তো ফার্স্ট ইয়ারে পড়েন আর এত সুন্দর সিলেকশন করেছেন, আপনাকে তো থ্যাংক ইউ জানানোর দরকার। জি স্যার, আমি আরেকটা কথা বলি রাখি স্যার, আমার ওই পায়খানা আগে কিছু আম যাইতো পায়খানার সাথে, প্লাস এই কলা, বিশেষ করে দেশি কলা খালি এটা গোটা বাইরে হইতো, এখন এটাও দেখতেছি অবজারভেশন ভালো। তো মাশাআল্লাহ ঠিকই আছে, দেখছেন, এই জন্য অবজারভেশন পড়া লাগবে। আপনি হেপাটাইটিস দেখে ওরে বাবারে হাত পা ফুলে যাইতেছে, মাথা ব্যথা নষ্ট হয়ে যাচ্ছে, ভাই নষ্ট হওয়ার কিছুই নাই, আপনার ভাইটাল এনার্জি ভালো থাকলে। আমার হেপাটাইটিস ছিল এবং আমার ইয়া ছিল কি এটা আর কি গ্রেড 1 ছিল স্যার, লিভার সিরোসিস যেটাকে বলে গ্রেড 1 এ ছিল স্যার। এটা কি বলে, এখন আমি আরম্ভ করতেছি, এই জন্য স্যার আমি অনেকের কাছে পরামর্শ নিতেছি এই ব্যাপারে আর কি। না না, আপনার ভাইটাল এনার্জি ভালো হয়েছে, মেডিসিন সিলেকশন ভালো হয়েছে, পোটেন্সি যথার্থ হয়েছে, এবং ঔষধটা ডিপ টাইপের মায়াজামকে কভার করছে, নাহলে এত ভালো উন্নতি আসে না। এইটাই হচ্ছে গিয়ে এই অবজারভেশন করার ফলাফল, যে আপনি সুনিশ্চিত যে আপনি কি করছেন এবং আপনি পেশেন্টের মধ্যে কি দেখছেন, এবং সেখান থেকে আপনি ফের অ্যাসেসমেন্ট করছেন যে আমি ঠিক কাজটা করলাম না বেঠিক কাজ করলাম। তো আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকতো, আপনার কারো জিজ্ঞাসা করাও লাগবে না, আপনি নিশ্চিন্তা বসে থাকবেন যে আমার রোগী ভালো হয়েছে, হ্যাঁ, তখন আর কারো জিজ্ঞাসা করা লাগবে না। অনেক এখানটায় ভুল ডাক্তার আছে যারা হচ্ছে কি অতটা বিচার বিশ্লেষণ করে না, হ্যাঁ, তো শুই না কইবি আরে বাপরে স্কিনের মধ্যে এই ঘটনা ঘটতেছে, পুঁজ হইতেছে, দাঁত হইছে, কাউর হইছে, আরে এত কষ্ট সহ্য করছিস কেন, কেন মলম লাগায় নে বা সালফারটা একবার ট্রাই করে দেখ, এই সমস্ত ভুল পরামর্শ তারা দিয়ে ফেলতে পারে। ওই জন্য আপনি স্টাডি করেন, মাশাআল্লাহ আপনার উন্নতি হইব। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা কন্টিনিউ করি। ধন্যবাদ স্যার। আচ্ছা, 6th অবজারভেশন, তাহলে আমরা 5th অবজারভেশন খুব সুন্দরভাবে আলোচনা করলাম। এই কারণে যে আমাদের গ্রুপে অনেকে মেডিসিন জিজ্ঞাসা করে ক্রনিক ডিজিজের জন্য, কিন্তু সেখানে মেডিসিন জিজ্ঞাসা করাটা কতটা যথার্থ, এবারে আজকের অবজারভেশন গুলো পড়ার পরে আপনি ভাববেন যে একজন ডাক্তারের পক্ষে ক্রনিক রোগের মেডিসিন বলা কি সম্ভব, যাকে প্রতিবারে 15 দিন বাদে বাদে ফলো আপ নিতে হয়, বুঝতে হয় রোগী কোন দিকে, রোগ কোন দিকে যাইতেছে, ভাইটাল ফোর্স কোন দিকে যাইতেছে, এই ব্যাপারগুলো অ্যাসেসমেন্ট করা ছাড়া
সেকেন্ড প্রেসক্রিপশন দেওয়া কি সম্ভব? তাহলে কত কিছু বিশ্লেষণ করতে হইবে। এখন যদি কেসটাই যদি সামনে না থাকে, 2-4টে সিমটমস নিয়ে কেউ যদি পরামর্শ চায় ক্রনিক রোগে, তার পক্ষে কোনো ভালো ডাক্তার, অন্য কোনো ছোট বড় ডাক্তার তারা কি বুঝে জানি না, কিন্তু কোনো ভালো ডাক্তার পক্ষে পরামর্শ দেওয়া সম্ভব না। কারণ অ্যাসেসমেন্ট কি, কেস কি ছিল, কি প্যাথোলজি ছিল, মিয়াজম কি ছিল, কনস্টিটিউশনাল সিমটমস কি ছিল, এগুলো সামনে রেখে কি পরিবর্তনটা আইলো, সেই পরিবর্তন অনুসারে এখন আমার কি করা লাগবে, বা এই সমস্ত ব্যাপার যখন আমি বুঝবো, তখন আমি একটা আদর্শ ঔষধ, আদর্শ পোটেন্সির সাথে আদর্শ অ্যান্টিমায়াজমেটিক মেডিসিন প্রেসক্রিপশন করা সম্ভব। বুঝছেন? অনলাইনে কখনোই পরামর্শ চাইবেন না। হ্যাঁ, আমি এইটুকু বলতে পারবো যে আপনার অবজারভেশনটা কেমন হয়েছে এবং আপনার মেডিসিন রাইট ওয়েতে আছে কিনা, এই রাইট ওয়েতে আমি ঠিক আছি কিনা, এইটার জন্য অবজারভেশন করা লাগবে এবং খুব ডিপ পড়া লাগবে। হালকা ফুলকা পড়লে আপনি অনেক জায়গায় ফেল করবেন। দেখেন এখানটায় মাত্র 5th নাম্বার অবজারভেশনের মধ্যে কোনো জায়গায় হচ্ছে আমি কইতেছি যে প্রেসক্রিপশন ঠিক আছে, আর কোনো জায়গায় কইতেছি প্রেসক্রিপশন ভুল আছে। সেটা আবার বিবেচনা করতে হচ্ছে রোগীর ভাইটাল ফোর্সের অবস্থা কি, রোগীর লেয়ার কোথায়, রোগীর স্বাস্থ্যের অবস্থা কি, সেই অনুসারে। তো লাস্ট যেটা বললাম যে এখানটায় দেখা যাচ্ছে যে ঘন ঘন এরকম কন্ডিশন হচ্ছে, রোগটা আরোগ্য অবস্থার মধ্যে নাই। এখন গ্রুপ ডির মধ্যে যদি থাকে, তখন আমার কি করা লাগবে, এই নিম্ন শক্তিতে ঔষধ দিয়ে দিয়ে রোগীদের ভালো রাখতে হইব। একটা সময় যদি আল্লাহ রহম করে, তখন তার মধ্যে সিম্পটোলজির বিকাশ হবে, ভালো সিমটমস আসবে, তার উপর প্রেসক্রিপশন করা যায়। তাহলে আরোগ্যযোগ্য কন্ডিশনের মধ্যে নাই মানে কি, মানে তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে অর্ধেক লিভার নষ্ট হয়ে গেছে, কিডনি অর্ধেক নষ্ট হয়ে গেছে, জিএফআই রেট কমে গেছে, বা হচ্ছে হার্টের একটা ভালভ বন্ধ হয়ে গেছে, 5টা অবস্টিকাল এসছে, বা তার মধ্যে মেন্টাল কোনো ভয়ঙ্কর ধরনের সিভিয়ার প্যাথোলজি ক্রিয়েট করছে। তাহলে এই ধরনের কন্ডিশনের মধ্যে আপনাকে বুঝতে হবে যে এখানে ভাইটাল এনার্জি, ভাইটাল ফোর্স বা ডিফেন্স মেকানিজম সুস্থ অবস্থায় নাই। তার প্রমাণ কি, তার অ্যাকিউট নাই, আর তার অবজারভেশন আসতেছে দ্রুত অবজারভেশন। তখন আপনি রোগীরে চোখ মুজা করলেন যে আপনারা কখনো ঠিক করা যাবে না, আরাম দিতে পারবে, এর বেশি কিছু করতে পারবে। আপনি এত কিছু অ্যাসেসমেন্ট করে সুন্দর করে বলেন, এবং আপনি সুনিশ্চিত আপনাকে হতাশা গ্রাস করবেন। আপনি জানেন ওই রোগী ঠিক হবে না, ওর দেখা যাচ্ছে ফুসফুসের মধ্যে ফাইব্রোসিস হয়েছে, ফুসফুস সলিড হয়ে গেছে, 20% ফুসফুসের ক্ষমতা বিনষ্ট হয়ে গেছে। এখন ওই রোগীর অ্যাজমা কখনো সারানো সম্ভব না। এখানে শুধু আর্সেনিক, পাথর, তারপর কি স্পিটোস্পার্মা, এই সমস্ত অর্গানোপ্যাথিক মেডিসিনের দ্বারা রোগীরা আস্তে আস্তে সুস্থ রাখা, তার সিমটমসটা যাতে না বেড়ে যায়। এ দেখেন আপনার চিন্তা ভাবনা আলাদা হয়ে গেল। কিন্তু গ্রুপ এতে যেখানটায় রোগীর আয় দিন অ্যাকিউট ইনফেকশন হইতেছে, এই কয়েকদিন আগে প্রচন্ড জ্বর হয়েছিল, সিমটমসের ক্লিয়ারিটি আছে, পিকচার ক্লিয়ার আছে, মায়াজম আপনি বুঝতেছে, সবকিছু ওপেন, সবকিছু ক্লিয়ার, সেখানে এই কথা বললে চলবো না যে হচ্ছে কি আপনার আরোগ্য হবো না। কারণ সেখানে অ্যাসেসমেন্ট আলাদা, সেখানে এই ধরনের অবজারভেশন আসবে না। সেখানে আসবে হয় খুব জোরালো বৃদ্ধি, তারপরে অ্যামলারেশন, এরকম টাইপের শেড আপনি দেখতে পাবেন। তার মানে আপনি এখানে ভুল করছেন, আপনি বুঝলেন যে আমার প্রেসক্রিপশনটা ভুল হয়েছে। একই অবজারভেশন কিন্তু সিদ্ধান্ত আলাদা। কেমনে বুঝলেন? রোগী বুঝলেন, রোগ বুঝলেন, সবকিছু বুঝতে তারপরে আপনি প্রেসক্রিপশন মায়াজম বুঝলেন, রাইট? আসুন এবারে 6th অবজারভেশন, এটাই আমাদের মনে হয় লাস্ট অবজারভেশন হইব। 6th অবজারভেশন কি? টু শর্ট রিলিফ অফ দ্য সিমটমস। আপনার পিডিএফটা ভালো করে পড়ে নেবেন যে 6th অবজারভেশন হচ্ছে টু শর্ট রিলিফ অফ দ্য সিমটমস। সিমটমসকে খুব কম সময়ের জন্য আরামের মধ্যে রাখা যাচ্ছে, রোগীকে খুব কম সময়ের জন্য আরাম দেওয়া যাইতেছে, অ্যামলারেশন হইতেছে, সেখানে অ্যাগ্রাভেশনের কোনো ব্যাপার না। অর্থাৎ কেমন টাইপের ব্যাপার একটু ভালো করে গুছায় কই নিলে আপনি বুঝবেন। ধরেন আপনার কাছে একটা ইনসোমনিয়ার পেশেন্ট আসলো, রাত্রে ঘুমায় না, সারা রাত ছটফট করে, ঘুম আসে না, তার মেইন কমপ্লেন্স এইটা। আমি হচ্ছে গ্রামীণ হাতুড়ে ডাক্তার, আমি কফি আর ক্রুড আর 30 খুব ভালো করে পড়ছি, নানা ধরনের অব্যর্থ মেডিসিনের বই পড়ছি, পড়া সেই কনফিডেন্স নিয়ে কফি আর ক্রুড আর 30 প্রেসক্রাইব। আর রুগী 2 দিন রাত খুব ভালো করে ঘুমাইলো, আর তৃতীয় রাতে আইসা কইতেছে ডাক্তার আপনি কি একটা ওষুধ দিয়েছেন, মাত্র 2 দিন ভালো করে ঘুমাইতে পারছি, আর তারপরে সেই জায়গা সেই অবস্থা। তার মানে কি শর্ট রিলিফ। কেন এই সমস্যাটা? এইবার আমাদের বিশ্লেষণ, এবারে দিমাগের ঘোড়া দৌড় করানো লাগবে। তাহলে আপনি এখানে কি দেখতেছেন, ব্যাপারটা বুঝছেন কিনা? আগে কন্ডিশনটা বুঝে নেন। এরকম পেশেন্ট আসে না যে বাতের পেশেন্ট আছে, রস্টক্স 30 দিছি, 2 দিন খুব ভালো ছিল, 3 দিনের পর থেকে যেইগা সেই অবস্থা, রাইট?
এরকম আমরা দেখি না ক্লিনিকে, খুব আসে, এগুলো আসে না মানে প্রচুর আসে। আমি তো বিরক্ত হয়ে গেছিলাম একটা সময়, ভাবতেছিলাম আল্লাহ গো কি ক্যাচি করতে নামছি, কখনো রেজাল্ট দেয় আর কখনো দেয় না, ব্যাপারটা কি, ব্যাপারটা বোঝা লাগবে। তাহলে ঔষধ প্রয়োগের পরে অ্যাকচুয়ালি আইডিয়াল কিউর কি, ফের আপনি আইডিয়ালে যাইতে হবে, আপনাকে ফের আইডিয়ালের মধ্যে যাইতে হবে। ডক্টর হ্যানিম্যান কইতেছেন সেকেন্ড নাম্বার অ্যাফোরিজমের মধ্যে, রাইট, ডক্টর হ্যানিম্যান আমাদের সেকেন্ড নাম্বার অ্যাফোরিজমের মধ্যে কি বলতেছে, বলতেছে যে কিওর হইবে র‍্যাপিড, জেন্টেল এন্ড পার্মানেন্ট। তিনটে শর্ত, বারবার তিনটে শর্ত, পার্মানেন্ট হইতে হবে। কিন্তু কপি আর 30 কি পার্মানেন্ট কাজ করছে? তাহলে কোথায় ভুল হয়েছে? অর্গানে ভুল হয়েছে না আমার মধ্যে ভুল হয়েছে? তাহলে আমাদের আশা কি যে ঔষধ প্রয়োগের পরে দীর্ঘকালীন ও স্থায়ী রূপে রোগ আরোগ্য থাকার কথা, কিন্তু থাকতেছে না। এর মানে আরোগ্যের ক্ষেত্রে কোনো একটা প্রতিবন্ধকতা আছে, কিছু একটা বাধা আছে, কিছু একটা সমস্যা আছে, যেই কারণে আরোগ্য তো হচ্ছে কিন্তু সেটা স্থায়ী ভাবে থাকতেছে না। শর্ট অ্যাক্টিং এফেক্ট উইথ নো ডিপ কিউরেটিভ অ্যাকশন, অর্থাৎ সুপারফিশিয়ালি একটা অ্যাকশন হইতেছে, ডিপ কোনো কিউরেটিভ অ্যাকশন এখানে প্রডিউস হচ্ছে না, যে আরোগ্যকারী, গভীর আরোগ্যকারী কোনো অ্যাকশন প্রডিউস হইতেছে না। তাহলে ফের আমাদের অ্যানালাইসিস করা শুরু করতে হবে। ফার্স্ট, সব থেকে আমরা কম থেকে চিন্তা করবো। আমরা প্রথমেই বাড়াই ধরনের চিন্তা করে বেশিরভাগ প্রেসক্রিপশন গুলোরে একদম ঘ্যাট বানায় ফেলি, চচ্চড়ি বানায় ফেলি। ফার্স্ট আমাদের এটা চিন্তা করতে হবে যে এখানটায় বাধাটা কি, অবস্টিকেল কি। ডক্টর হ্যানিম্যান বলতেছেন ঔষধ দেওয়ার পরে, সঠিক সিমিলিমাম যাওয়ার পরে রোগ পার্মানেন্ট ভাবে আরোগ্য থাকবো, কোনো প্রতিবন্ধক রোগী আরামে থাকবে, আরামে থাকবে, আরামে থাকবে, কিন্তু এখানে থাকতেছে না। সমস্যা কই হইতেছে? সমস্যা হইতেছে যে এখানটায় রোগটা ফের চলে আসতেছে, ঠিক আছে, সেই সিমটমস নিয়ে ফিরে আসতেছে। তাহলে এখানে কোনো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এখন এই প্রেসক্রিপশন কে করছে? ধরেন আমাদের নামি দামি একজন ডাক্তার করছে, মহিউদ্দিন ভাই। এখন আমার মহিউদ্দিন ভাইয়ের প্রতি বিশ্বাস আছে যে সে সমস্ত কনস্টিটিউশনাল সিমটম, সমস্ত মায়োজেমেটিক সিমটম সবকিছু সঠিকভাবে নিচে দিয়া প্রেসক্রিপশন করছে। তাহলে এখানে ভুল কি হইলো? তাহলে রোগী আরোগ্য হইলো না কেন? এত কিছু চচ্চড়ি বানায় এটা কেউ খাইতে পারতেছে? ব্যাপারটা হচ্ছে হয়তো সেখানে কোনো অবস্টিকেল আছে, মাই ডিয়ার ফ্রেন্ডস। অবস্টিকেল কি? কোনো বদ অভ্যাস আছে। ধরেন সে তামাক খায়, জর্দা খায়, নেশা জাতীয় জিনিস পান করে, নেটটা মেয়র দিয়েছে আর মেনথল ব্যবহার করতেছে, পুদিনা পাতার শরবত খাইতেছে প্রতিদিন, আর নেটটা মেয়রের সঙ্গে পুদিনা পাতা কোনোদিন চায় না। ডক্টর বিতুল কাছের এরকম একটা ফেলিয়ার কেস আছে, যে তিনি বুঝতেই পারছেন না যে রোগীর হচ্ছে কি মাথার যন্ত্রণা, ফের আবার চলে আসতেছে মাইগ্রেনের সমস্যা। নেটটা মেয়র সেখানটায় সঠিকভাবে প্রেসক্রিপশন হওয়ার পরেও বারবার রোগীর নেটটা মেয়র অনেক প্রতি মাসে দেওয়া লাগতেছে। এখন ডক্টর বিতুল কাছে চিন্তা ভাবনা শুরু করলেন সমস্যা কই। তো তিনি বললেন, বাবা তুমি কি খাও? সকালবেলা কি সেটা পারলো, একটা পেস্টের নাম বললো, সেই পেস্টের মধ্যে কি দিয়েছে? পুদিনা পাতা দেয়া। আর পুদিনা পাতার বৈজ্ঞানিক নামটা দেখা তিনি নেটটা মেয়রের সঙ্গে মিলায় দেখলেন যে নেটটা মেয়র তো পুদিনা পাতাটা কাটা দেয়, পুদিনা পাতা নেটটা মেয়র কাটা দেয়। আর এই অবস্টিকেল যতক্ষণ না যাবে নেটটা মেয়র তো কাজ করতে পারবেন। তো তিনি বললেন পেস্টটারে চেঞ্জ করে নেন, নিয়ে অন্য কোনো পেস্ট ব্যবহার করে তারপরের জন্য। এই পেস্টটা চেঞ্জ করার পরে ওই নেটটা মেয়র নিয়ে গেছে, আর রিটার্ন হয়নি। সে ওখানে কইছে আমি খুবই ভালো আছি, আমার আর যন্ত্রণা ফিরে আসবে। বাট হ্যাঁ, সেখানটায় অবস্টিকেল, কোনো একটা বাধা আছে। এই বাধার কারণে ঔষধের কাজের মধ্যে বাধা সৃষ্টি করবে। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে ত্যাগ করলে ভালো ফলাফল পাওয়া যাবে। অর্থাৎ এখানে একটা মেইনটেনিং কজ আছে। যে বাড়িতে হাজব্যান্ড আর ওয়াইফের প্রতিদিন মারপিট হয়, এক পশলা করে বিচার সভা বসে, সেই রোগীর কোনোদিন সারবো না বাবা। কেন সারবো না? ও মেন্টাল এত স্ট্রেসের মধ্যে আছে, ঔষধ কাজ করার মতো জায়গা খুঁজে পায় না। ডক্টর বিতুল কাছে তাহলে অবস্টিকেল গুলো আগে দূর করো না। আচ্ছা, এক্ষেত্রে কি
এই ক্ষেত্রে রোগী ভালো আছে, ভাইটাল ফোর্স ভালো আছে, ঔষধ সঠিক সিলেকশন হয়েছে, পোটেন্সি সঠিক হয়েছে, কিন্তু কিওর টিকতেছে না কেন? একটা অবস্টিকেল কাজ করতেছে, একটা বাইরের একটা প্রভাব তার মধ্যে, একটা খারাপ প্রভাব তার মধ্যে বিস্তার করতেছে। সেটা ওয়াইফের সঙ্গে ঝগড়া হোক, সেটা টুথপেস্টের সমস্যা হোক, বা সেটা কোনো ধরনের দ্রব্যের কারণে হোক, বা অতিরিক্ত মদ খায় সেই কারণে হচ্ছে, রাইট? এক্ষেত্রে করণীয় কি? বলতে থামিয়ে দাও, যেরকম ডক্টর বিতুল কাজ থামায় দিয়েছিল যে এই পুদিনা পাতার কলগেট চলবো না, রাইট? গান মাজা চলবো। ওকে, এবার আপনি দেখতেছেন রোগীর জীবন যাত্রা যেটা বাধা ছিল সেটা সরিয়ে দেওয়ার পরেও ফের প্রবলেম হইতেছে, ফের ঔষধ কাজ করছে। এখন এবার কি করবেন? এখন আপনি দেখবেন যে সত্যিকারের কোনো অবস্টিকেল আছে, রোগীর ভিতরে হয়তো কোনো অবস্টিকেল আছে। আর রোগীর ভিতরে অবস্টিকেল কি? সেটা হচ্ছে মিয়াজম, অর্থাৎ মিয়াজমেটিক অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনার ভুল হয়েছে, ওখানে কোনো ডিপ মিয়াজম আছে, আপনার মেডিসিনটা সেই মিয়াজমকে ক্র্যাক করতে পারে না, রাইট? তাহলে এখানটায় কোনো অ্যান্টি মায়াজমেটিক ঔষধ দিয়ে বাধা প্রয়োগ করতে হবে। ধরেন এক্সাম্পল, আপনি ধরেন একটা কেসের মধ্যে কোনো একটা মেডিসিন প্রয়োগ করছেন, ধরেন আপনি সেখানে ফসফরাস প্রেসক্রিপশন করছেন, রাইট? এখন ফসফরাস কিছুদিন কাজ করার পরে একটু ঠান্ডা পান্ডা কমে গেল, একটু শ্বাসকষ্ট কমে গেল, বা একটু সর্দি এগুলো কমে গেল, আবার যেমন তেমন হয়ে গেল, এক মাস পরে সেই রোগী আগের অবস্থা। এখন আপনি বিশ্লেষণ করে দেখতেছেন যে এই রোগী তো প্রচন্ড পরিমাণে অস্থির, এক জায়গায় দাঁড়ায় না, এক জায়গায় ঘুমায় না, ঘুমের মধ্যেও এপাশ ওপাশ একাশ ওপাশে স্লিপলেস, রেস্টলেসনেস, স্লিপের মধ্যে অস্থির, রোগী কোনোভাবে জীবনের প্রতি সন্তুষ্ট, ডিসস্যাটিসফাইড, সদা সর্বদা অসন্তুষ্ট, সবাই সদা সর্বদা ক্রিটিসিজম করে লোকে, এটা ভালো লাগে না, পরিবেশ ভালো লাগে না, রাজনীতি ভালো লাগে না, এই সমাজের মধ্যে বাস করতে তার ভালো লাগে না, তার বউ ভালো না, তার কেউ ভালো না, সে একটা অস্থির ডিসস্যাটিসফিকেশনের মধ্যে আছে। রোগী বাইক চালাইতে খুব ভালোবাসে এবং বাইক বেশিরভাগ 150-200 কিলোমিটারের উপরে চালায়। কি ব্যাপার? জীবনের কোনো মায়া নাই, নো রোম্যান্টিকিজম, এমন ধরনের রোম্যান্টিক ব্যাপার স্যাপার তার মধ্যে জড়িত যেগুলো কিনা রিক্সি ব্যাপার তার লাইফের প্রতি। এই যে দ্রুত গতির যাত্রা, এটা নির্দেশ করতেছে। রোগী মাঝে মাঝে প্রচন্ড রাগ ওঠে, দেয়ালে মাথা বাঁধা ঠুইকা ফেলে, রাগের চোটে বউ কিছু বললো, দেয়ালে অনেকবার মাথা ঠুকছে, মানে রাগ সামলাইতে পারে। আর যে আল্লাহ সেই ধরনের যেটা বলবো সেটাই করবো, তাতে যদি লাখো টাকা লস হয় কোনো ব্যাপার না। এইবারে আপনি দেখেছেন তার কোল্ড ডিজায়ার আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। আর একটা অদ্ভুত ব্যাপার আপনি মিস করছেন, সেটা হচ্ছে তার প্রচন্ড কুকুরের ভয় ছিল। আপনি সেই কুকুরের ভয়টাকে এস্টিমেট করেন। এইবারে সেই লোকজনের সময় মনে আমি পরে খুব আশাবঞ্চক রোগী, হেন তেন খুব অস্থির, আপনি দেখে মনে করছেন ফসফরাস, রোগীর গঠন প্রকৃতি পাতলা টাইপের, বুক টুক সেরকম ডেভেলপমেন্ট হয় নাই, চোখের পাতাগুলো খুব সুন্দর দেখতে, খুব সুন্দর চুল একদম নরম মোলায়েম দেখে আপনি ফসফরাস দিয়ে এসেছেন, আর ফসফরাস তো কিওর করতে পারতেছে না। What is the medicine, my dear friends? What is the medicine? Tuberculinum. Yes. Thank you. কাইয়ুম ভাই খুব সুন্দর ম্যাথমেটিক্সটা পড়ছে, আমার খুব ভালো লাগছে। তো টিউবারকুলিনাম এখানে দেওয়া প্রয়োজন ছিল, কেননা ফসফরাস ওখানটায় আংশিক সিমিলিমাম, অনেক কিছু সিমটমস আপনার চোখ থেকে বাদ চলে গেছে, আপনার দৃষ্টিশক্তি বাইরে চলে গেছে, এই কারণে আপনি কোল্ড ড্রিঙ্কস এর ডিজায়ার দেখে আপনি এবং একটু লোকজনের সঙ্গে মিশুকে স্বভাব দেখে আপনি ফসফরাস প্রেসক্রিপশন কইরা বসছেন, এবং ঠান্ডার এপিসোড আছে, একটু বার্নিং ওখানে আছে, এই সমস্ত দেখে আপনি ফসফরাস প্রেসক্রিপশন কইরা বসছেন। কিন্তু আরো ডিপ টাইপের ব্যাপার স্যাপার, কুকুরের ভয়, রেস্টলেস কন্ডিশন, ডিসস্যাটিসফিকেশন লাইফের মধ্যে, রেটলেস বিহেভিয়ার এবং হচ্ছে কি রেস্টলেস স্লিপ, এই সমস্ত প্যাটার্ন নির্দেশ করে এখানটায় একটা গভীর ধরনের টিউবারকুলার মায়াজম কাজ করছে, এবং সেটাকে ক্র্যাক করার ক্ষমতা শুধুমাত্র টিউবারকুলিনামের আছে, মেডিকেল কোনো মেডিসিনের মধ্যে নাই। সুপারফিশিয়াল মায়াজমকে আপনি বিবেচনা করছেন, অবশ্যই ফসফরাস টিউবারকুলার মায়াজমের মধ্যে আসে, কিন্তু সেইভাবে মেডিসিনটা ম্যাচ করতেছে না, কিছু সিমটমস আধা আধুরা রয়ে যাচ্ছে। এই কারণের জন্য হয়তো এখানে একটা ব্লকেজ কাজ করছে টিউবারকুলিনামের, একটা টিভির এপিসোড। এবার আপনি হিস্ট্রি নিয়ে দেখছেন, হ্যাঁ বাবা কাকা চাচা সব টিভি ছিল, এইবার বলেন টিউবারকুলিনাম ছাড়া এখানে কোনো ওষুধ চাইতে পারে?
মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ক্ষেত্রে আপনি সুপারফিশিয়াল রেজাল্ট পাবেন, রোগী ঘন ঘন রিল্যাপস করবে। তাহলে মায়াজামেটিক ব্যালেন্স ঠিক মতো হয় না, উপসর্গগুলো শুধু সাময়িক উপশম হয়েছে, রোগীর যে মূল অবস্থা বা রোগের যে মূল অবস্থা সেটার কোনো ধরনের উন্নতি হয় নাই, ডেভেলপমেন্ট হয় নাই। মেডিসিন সুপারফিশিয়াল ভাবে কাজ করছে, শর্ট অ্যাক্টিং এফেক্ট, নো ডিপ কিউরেটিভ অ্যাকশন, রাইট? তাহলে এখানে পার্শিয়াল সিমটোম্যাটিক সিমিলারিটি এখানটায় আছে, সুপারফিশিয়াল উপসর্গ মিলতেছে, টোটালিটি অফ সিমটমস বা মায়াজামের দিক থেকে মেডিসিনটা ভুল আছে, এই মায়াজামটাই অবস্টিক্যাল হিসেবে কাজ করছে, রাইট? তাহলে এখানটায় কি করণীয়? আপনি কেস রিটেক করেন, আপনি বুঝতে পারবেন যে এটা তো বলেইতেছিল, এখানে টিউবা কুইনাম যাই দিলেন, এবারে দেখলেন আরে বাপ রে বাপ, একবার ওষুধ দিয়েছেন, এখন রুগী আর 1 লাখ দিয়েই যাচ্ছেন, পার্মানেন্ট কিওরের দিকে যাচ্ছেন। এই ঘটনা ঘটবো। দ্বিতীয়ত অচির রোগ, অর্থাৎ যেগুলো অ্যাকিউট রোগ, সেখানটায় কিন্তু আপনাকে বারবার ঔষধ প্রয়োগ করতে হবে, আর প্রতিবারে ঔষধ কেটে যাবো, কেননা ওখানটায় অ্যাক্টিভ অবস্থা চালু আছে, অর্থাৎ ভাইটাল ফোর্স খুব রিয়াক্ট করতেছে, রোগ খুব রিয়াক্ট করতেছে, হ্যাঁ, সোরিক মায়াজাম সেখানটায় খুব প্রমিনেন্টলি ভাবে পেইন, ব্যথা, যন্ত্রণা, ডিসচার্জ, ইনফ্লামেশন এই সমস্ত ক্রিয়েট করছে, ওখানে তো বারবার প্রয়োগ করতে হবে। প্রতিবার ওষুধ দেওয়ার পরে রোগী অল্প অল্প করে সুস্থ হয়ে যেতে, হঠাৎ করে সুস্থ হয়ে যেতে, তো সেই অচির রোগের তো কোনো ব্যাপার নয়, কিন্তু চির রোগগুলোই ব্যাপার। এটা গেল মায়াজামেটিক বিশ্লেষণে ভুল হয়েছে, এখানটায় মেডিসিনটা সুপারফিশিয়াল হয়েছে এই কারণের জন্য যে আপনি সিমটমস ঠিক বিবেচনা করছেন, কিন্তু মিয়াজমটা বা মিয়াজমেটিক সিমটমস, কিছু মায়াজমেটিক সিমটমস থাকে, যেমন শরীরের হতাশা, যেমন সরিনাম মেডিসিনের মধ্যে সেই ধরনের ডিপ্রেশন, সেই ধরনের হতাশা, নিজের ভিখারি মনে করে আর দেখতেও ঠিক ভিখারির মতো। তো এইরকম ধরনের লুকস আর এইরকম ধরনের বিহেভিয়ার, এই ধরনের ফিয়ার অফ পভার্টি যদি থাকে, আপনি সালফার দিয়ে কোনো কাজ পাবেন? সালফারে তো একটা গর্ব আছে যে সে খুব জ্ঞানী মানুষ, সে ভালো চিন্তা করতে পারে, আম্বরও আছে বলে, কিন্তু সরিনামে সেটুকুও নাই, সে তো হত দরিদ্র মানুষ মনের দিক থেকে, টাকা পয়সা বাইরে থাকলে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে তো আপনার ভুল হয়েছে। অ্যান্টি মায়াজমেটিক ঔষধ সেখানটায় প্রয়োগ করতে হবে, দরকার পড়ে সেখানটায় মনোসট প্রয়োগ করতে হবে এই অবস্টিক্যালকে দূর করার জন্য। যদি 2-4টে মেডিসিনেও কাজ হইতেছে না, ভালো ভালো অ্যান্টিসোরিক, অ্যান্টিসিফিলিটিক বা অ্যান্টিসাইকোটিক রোগীর মধ্যে যেটা প্রিডমিনেন্ট আছে সেটা দিয়েও যখন কাজ পাইতেছেন না, তখন হয়তো এক ডোজ নোসোটের দরকার পড়বো কাজ। তারপরে দেখবেন আই রিল্যাপস কন্ডিশন আর আসতেছে না, অবস্টিক্যালটা চলে গেছে। তাহলে দুইটা ব্যাপার আলোচনা করলাম, বাইরে কোনো অবস্টিক্যাল আছে, ভিতরে কোনো অবস্টিক্যাল আছে। এইবার দেখা যাচ্ছে ওরে আল্লাহ, অবস্টিক্যাল মানে প্রচুর অবস্টিক্যাল আছে। কি অবস্টিক্যাল আছে? ফুসফুসের মধ্যে ফাইব্রয়েড হয়েছে, টিউমার হয়েছে, হার্টের মধ্যে হার্টের 2-4টে ভালভ নষ্ট হয়ে গেছিল, কিডনির মধ্যে হাইড্রোনেফ্রোসিস অনেক দিন ধরে, অর্ধেক কিডনি 12টা বাজে গেছে, অর্ধেক কিডনি কাজ করতেছে, ক্রিয়েটিনিনের লেভেল সেই বাড়া বাড়ছে। এখন কি হয়েছে? এই রোগীতে অবস্টিক্যাল তো চোখে দেখা যায় যে তার অর্ধেক অঙ্গ ড্যামেজ হয়ে গেছে, যন্ত্রাংশ খুব খারাপ অবস্থার মধ্যে চলে গেছে, ও ধ্বংস হয়ে গেছে, না 50% চলে গেছে গা। এই রোগীর কখনো কোনো ঔষধ তাকে চিরস্থায়ীভাবে আরোগ্য করার ক্ষমতা রাখে না, আপনি ব্যর্থ চেষ্টা করতেছেন। তো এখানে কি করা লাগবে? বা ওই নিম্ন শক্তিতে ওই সিমটমস গুলো রিলিভ করা লাগবে, এখানে প্যালিয়েশন মেথড বা অটোপ্যাথি করা লাগবে, রাইট? দেখেন, অবস্টিক্যালটাকে বিবেচনা করে 3 ধরনের অবস্টিক্যাল পাইলেন। একটা একদম ডাইরেক্টলি অবস্টিক্যাল, যে রোগীর হাঁটুর হাড্ডি অর্ধেক হয়ে গেছে, সেখানটায় সেই পায়ের যন্ত্রণা, আপনি কি এক ডোজ ঔষধ দিয়ে, কিছুদিন আগে আমার জিজ্ঞেস করতেছিল যে রিউম্যাটিক কন্ডিশনের মধ্যে যন্ত্রণা বারবার ফিরে আসতেছে, তাহলে অবজারভেশন কি হইব? আরে বাবা, যদি 50% হাঁটুই নষ্ট হয়ে যায়, হাড় গোড় সব ক্ষয়ে যায়, সেখানকার ব্লাড সার্কুলেশন, নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যায়, সেখানে আর রক্ত টক্ত ভালো মতো পৌঁছায় না, যা খাওয়ার ক্ষয়ে গেছে, সেই অবস্টিক্যাল কখনো রিকভার হবে? বা ধরেন রোগীর মধ্যে একটা কিডনি নাই, বা গল ব্লাডার অপারেশন হয়েছে, সেটা বাদ দেওয়া হয়েছে, বা ইউটেরাস নাই, এই রোগীর কখনো কোনো ওষুধ দিয়ে চিরস্থায়ী আরোগ্য করা যাবে? কখনো সম্ভব? ইজ ইট পসিবল? ভাইটাল ফোর্স কাজ করতে গিয়েই তো বিঘ্নতার সৃষ্টি হইতেছে, একটা অর্গান নাই, তো সে সুসামঞ্জস্য ভাবে কিভাবে কাজ করবে?
তাহলে এই রোগীতে স্থায়ী আরোগ্যের আশাটা করা ডাক্তারের পাগলামি ছাড়া আর কিছু। এখানটায় কি করা লাগবে? এই রোগীরা আমি করে দিই যে আপনার যতদিন বাঁচবেন ততদিন ওষুধ খাইতে হবে, অর্গানোপ্যাথি ছাড়া কোনো কিছু না। সেখানে শর্ট অ্যাক্টিং মেডিসিন গুলো চালু থাকে বা সার্কোট টাইপের মেডিসিন গুলো চালু থাকে বেশি, রাইট? শুধু যে সিমটম সেই ওষুধ মানে চিফ কমপ্লেন্স এর উপর ফোকাস করতে হবে। তখন ওই ডিজায়ার অ্যাভারশন ওই সমস্ত নিয়ে ঔষধ দিলে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়, কারণ তার অর্গান ড্যামেজ হয়ে গেছে, অর্গান নাই অথবা অর্গান ড্যামেজ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেলে কোনো কিছু হোমিওপ্যাথিক ঔষধের দ্বারা কিওর করা পসিবল না। এটা মাথা রাখতে না। তাহলে এখানটায় সিক্সথ নাম্বার অবজারভেশন হইতেছে যে খুব কম সময়ের জন্য রোগ উপশম থাকে, কেন থাকে তার একদম ব্যাখ্যা দেওয়া হবে। তাহলে শরীরে যদি ক্রনিক বা ডিজেনারেটিভ প্যাথোলজি থাকে, তাহলে ভাইটাল ফোর্স একবার যদি উত্তেজিত, ভাইটাল ফোর্সের দিকে আমরা তাকাইবো। এবারে ভাইটাল ফোর্স কি কইতেছে? এই ওষুধ দিয়ে একটু আরাম হইলো আর আরামটা ধরে রাখতে পারলো না, তাহলে ভাইটাল ফোর্স কি করতেছে? এখানটায় ভাইটাল ফোর্স একবার উত্তেজিত হলেও রেমেডি যেহেতু রোগের মূল অঙ্গ বা প্যাথোলজিকে আঘাত করতে পারবে না, তাই প্রাথমিক উন্নতির পরে ফের রিল্যাক্স হয়ে যায়। অর্থাৎ ভাইটাল ফোর্স উত্তেজিত হচ্ছে কিন্তু উত্তেজনাটাকে ধরে রাখতে পারছে না কোনো কারণবশত। ভাইটাল ফোর্সকে আপনি স্টিমুলেট করতেছেন কিন্তু স্টিমুলেশন করে রাখতে পারছেন না, রিল্যাক্স করতেছে। তাহলে হয় সেখানে রোগীর মধ্যে সমস্যা, নয় হচ্ছে কোনো অবস্টিকেল বাইরের বা ভিতরে কোনো অবস্টিকেল আছে, আর নয় হচ্ছে কি মেডিসিনটা টোটালি ভুল হয়েছে, সুপারফিশিয়াল মেডিসিন হয়েছে, উপরে একটা ম্যাচ করে শুধু স্তরিক সিমটমস বা নার্ভের ইরিটেশন বা ফাংশনাল ডিস্টারবেন্সকে একটু প্রভাবিত করছে, একটু রোগী আরাম পাইছে মনে করছে আরোগ্য হইতেছে, এইরকম একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে রেমেডি কি? রেমেডি হয় ভুল অথবা ঠিক। পোটেন্সি, এখানে পোটেন্সি তো ঠিক হয় নাই বা ঠিক হইলেও অনেক কিছু অসুবিধা আছে, অবস্টিকেল আছে। মিয়াজম এখানটা ব্যাপার, এখানে প্রধান মিয়াজমে আঘাত পায়নি, মিয়াজম কভার করতে পারেনি যদি রোগীটা ঠিক থাকে, যন্ত্রপাতি যদি বিঘ্ন না ঘটে, অথবা রোগীর হচ্ছে ম্যানেজমেন্টে প্রবলেম হইতেছে। ভাইটাল ফোর্স কি করতেছে? এখানে অল্প সময় উত্তেজিত হয়ে ক্লান্ত হয়ে পড়তেছে। কেন ক্লান্ত হয়ে পড়তেছে? বাইরের যে আপনি ওই যে বললাম যে ওই কি বলে কি পাতা, পুদিনা পাতার ব্যাপার স্যাপার ওই রকম কিছু ব্যাপার স্যাপার আছে, ওই কারণে ভাইটাল ফোর্স একটু উত্তেজিত হলেও তার কাজটাকে করে রাখতে পারছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে পরবর্তীকালে বাধার কারণে, অথবা মায়োজেমেটিক বাধার কারণে, মায়োজেমেটিক ব্লকের কারণে ভাইটাল ফোর্স তার নিজের শক্তিকে ধরে রাখতে পারছে না। স্টিমুলেশনের ফলে যে শক্তি পাইছে সেই শক্তিটাকে ধরে রাখতে পারছে না, কারণ ডিপ মায়োজম ভিতরে আছে, কোনো সিফিলিটিক মায়োজম আছে। বিশেষ করে এখানে বেশিরভাগ ক্ষেত্রে সিফিলিটিক কোনো ব্যাপার স্যাপার থাকে, আর সিফিলিটিক ব্যাপার স্যাপার থাকলে ঔষধের কাজকে স্লো করে দেয়, ভাইটাল ফোর্সকে একদম উঠতেই দেয়, রাইট? তাহলে ক্লিনিক্যাল ব্যাপার স্যাপার আমরা কি দেখবো? একটা সুপারফিশিয়াল উন্নতি বা ফাংশনাল ইমপ্রুভমেন্ট হয়েছে মাত্র, কোনো ডিপ অর্গান যে ধরেন লিভারে সোরিয়াসিস হয়েছে, লিভারকে টাচই করেনি, শুধু একটুখানি উপরে আরাম দিয়েছে, যেমন আয়ুর্বেদিক ঔষধগুলো কাজ করে থাকে। তাহলে এখানটা কি করা লাগবে? হয় রেমেডিকে পুনঃ বিবেচনা করা লাগবে, ডিপার সিমিডিমাম, ডিপার মায়োজেমেটিক রেমেডির অনুসন্ধান করতে হবে। স্থায়ী নিরাময়ের জন্য আপনাকে গভীর পর্যবেক্ষণ রাখতে হবে এবং সঠিক মায়োজেমেটিক মূল্যায়ন করাটা অপরিহার্য বিষয়, রাইট? 6 নাম্বার অবস্টিকেল গাড়ি ক্লিয়ার হয়েছে? এখানে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকের আমরা পড়লাম 5 এবং 6, যেখানে দেখতে পাচ্ছি প্রথমে উপশমের পরে এক জায়গায় দেখা যাচ্ছে রিল্যাক্স করতেছে, আর এক জায়গায় হইতেছে অ্যাগ্রাভেশন হইতেছে, কিছু সময়ের জন্য আরাম পাইতেছে, ওই যে কফিয়া করুটা কিছু সময়ের জন্য শুধু ওইরকম টাইপের ব্যাপার। দুইটার অবজারভেশন অনেকটা কাছাকাছি, কিন্তু দুইটা একটা অবস্টিকেলের জন্য হইতেছে আর একটা হচ্ছে অ্যান্টিপ্যাথিক রিলেশন বা যেগুলো ব্যাখ্যা করলাম সেগুলো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ। ধন্যবাদ স্যার। আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রাইজ করে প্রশ্নটি করুন। আজকের এই যে দুটো একজনকে পড়া হলো, এর উপরে যদি কারো প্রশ্ন থাকে।
এই অবজারভেশনের উপরে। আসসালামু কারো আলাইকুম কোনো স্যার। প্রশ্ন নাই বলেন। জি স্যার, এই যে কেন্টের স্যার 12 অবজারভেশন, এটা তো সেন্টিসিমালের অবজারভেশন স্যার। তো এই ভারতীয় অবজারভেশন যারা এই 50 মিলিসিমাল যারা প্র্যাকটিস করেন, তারা কি ভারতীয় অবজারভেশন থেকে কোনো ইউটিলিটি পাওয়ার আছে কিনা স্যার? বা এই ধরনের কোনো এই পর্যবেক্ষণ তাদের মেলাসিমেলের পর্যবেক্ষণের সাথে কোনো সাদৃশ্য আছে কিনা স্যার? কাইয়ুম ভাই, আপনি যদি খুব ভালোভাবে গভীরভাবে অবজারভেশন গুলোকে দেখেন, স্যার কাইয়ুম না স্যার, আব্দুল কুদ্দুস নোমান। আচ্ছা নোমান ভাই, সরি, আই এম সরি। তো নোমান ভাই, আপনি যদি অবজারভেশন গুলোকে খুব ডিপলি ভাবে দেখেন, তো আমরা এখানটায় উল্লেখ করে যাচ্ছি যে কোথায় ভুল হয়েছে। যেমন 6 নাম্বার যে এক্ষুনি যেটা বললাম, অবস্টিক্যালের ব্যাপার আসতেছে, যেখানটায় হয় সেখানটায় কোনো মায়াজেমেটিক ব্লক হয়ে আছে, নয় বাইরের পরিবেশের কোনো একটা অবস্থা মেইনটেনিং কজ সেখানে আছে, নয় অর্গান ড্যামেজ হয়েছে। এই তিনটে পসিবিলিটিস আমরা দেখলাম। আপনি বলেন যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন যাক না কেন, সেটা শুধু পোটেনশিয়াল রিপিটেশনের দ্বারা সলভ হওয়া সম্ভব যেখানটায় পেশেন্টের অর্গান ড্যামেজ হয়েছে? আপনি বলেন। বা এই যে নেটটা মিওরের কথা আমি কইলাম, যে সেখানটায় সে পুদিনা পাতা রস খাইতেছে বা দাঁত মাজতেছে, এখানটায় কি আপনার সেন্টিসেমাল আর হচ্ছে এলেম্পোটেন্সি একই রকম আচরণ করবে না? নাকি না সেন্টিসেমালে পুদিনা পাতা কোনো অ্যান্টিডোট করবে না, এলেম্পোটেন্সিতে কোনো অ্যান্টিডোট করবে না? নাকি না অর্গান ড্যামেজ হয়েছে, এখন হচ্ছে এলেম্পোটেন্সি এখানটায় তার ঠিক কাজ বজায় রাখতে পারবে? ব্যাপারটা বুঝছেন? জি স্যার, জি স্যার, এই ক্ষেত্রে স্যার উভয় ক্ষেত্রেই এটা সমানভাবে স্যার প্রযোজ্য। কিন্তু এই যে মেলাসিমেল যেটা, সেটা তো স্যার প্রতিদিনই প্রয়োগ করা হয় বা একদিন পর পর উচ্চ পটেনশিয়ালে প্রয়োগ করা হয়, যেখানে হচ্ছে যে ওই মেইনটেনেন্স কজের কারণে যেটা আবার রিল্যাপস করে, এটা কিন্তু হয় না স্যার। যেহেতু অ্যান্টিডোট হয় না বা অ্যান্টিডোট হয়ে গেলে আবার যেহেতু ওষুধ প্রয়োগ করা হচ্ছে মেলাসিমালের ক্ষেত্রে, তখন এটা হয়তো স্যার পাওয়া নাও যেতে পারে স্যার, রিল্যাপসের বিষয়টা। এখন ধরেন, এখন আমি যে কথাটা বললাম ফসফরাস অ্যান্টিবাকুলিনাম যেটা নিয়ে আসলাম, যেখানে একটা এখানে একটা ডিপ ব্যাপার হচ্ছে মায়াজেমেটিক ব্লক। আপনার এলেম্পোটেন্সি কি মায়াজেমেটিক ব্লকের উপরে চলে যাবে? বা এবার আপনি বলেন, একটা ব্যাপার নয়, আপনি পুদিনা পাতাটাকে সামলে নিলেন, এবার এখানে কিভাবে সামলাবেন? এখন মেডিসিন চাইতেছে টিউবাকুলিনাম, সিমিলিমামই তো হইতেছে না ভাই এখানটায়। সিমিলিমাম না হইলে কি এলেম্পোটেন্সি কাজ করবো? জি না স্যার। তাহলে অ্যাকচুয়ালি এলেম্পোটেন্সিটা আমরা কোথায় লাভবান হব? 1, নাম্বার 2, নাম্বার 3 এন্ড নাম্বার 4, এই চারটা অবজারভেশন মধ্যে এলেম্পোটেন্সির ফায়দা তুলতে পারবো। কেন? কেননা এখানটায় অ্যাগ্রাভেশন, অর্থাৎ মেডিসিনের ফার্স্ট অ্যাকশন, মেডিসিনের যে প্রথম অ্যাকশন, মেডিসিনের দুইটা অ্যাকশন আছে না, একটা প্রাইমারি অ্যাকশন আর একটা সেকেন্ডারি অ্যাকশন। যেখানে প্রাইমারি অ্যাকশনের মধ্যে ডক্টর হ্যানিম্যান বলতেছে ওষুধকে যত সূক্ষ্ম করা যাবে এবং যত ভালোভাবে ইউটিলাইজ করা যাবে, সেখানে অ্যাগ্রাভেশনটাকে ভালো মতো সামলানো যাবে, অর্থাৎ এবং অ্যামলারেশনটাকে একটু সুপার ফাস্ট করা যাবে। সেই জায়গাগুলিতে আমরা ফায়দা উঠাইতে পারবো এলেম্পোটেন্সি দ্বারা, রাইট? অর্থাৎ যেখানটায় দেখা যাচ্ছে সেন্টিসিমাল স্কেলে দেওয়ার পরে খুব একটা লং অ্যাগ্রাভেশনের পরে তারপরে অ্যামলারেশন আসতেছে, এই লং অ্যাগ্রাভেশন এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি এলেম্পোটেন্সি দ্বারা, এটাকে আরো শর্ট টাইম করতে পারি প্রতিদিন ইনক্রিজ পোটেন্সিতে দেওয়ার কারণে। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলোতে আমরা লাভবান হইব। বা যেখানটায় অ্যাগ্রাভেশন খুব জোরালো ভাবে আইসা তারপরে অ্যামলারেশন হচ্ছে, এই জোরালোটাকে যদি প্রাইমারি অ্যাকশনটাকে কমাইনো যায়, তাহলে ভাইটাল ফোর্স প্রাইমারি অ্যাকশনটাকে কমলে অ্যাগ্রাভেশনটা কম হইব, তখন সেকেন্ডারি অ্যাকশনটা খুব তাড়াতাড়ি আসবে, অ্যামলারেশনটা খুব তাড়াতাড়ি ফাস্ট হবে। এই জায়গাগুলোতে আমরা ইলেকট্রিসি ফায়দা উঠাইতে পারবো। কিন্তু যেখানটায় মেডিসিন মিসম্যাচ করছে, টোটালিটি ভালো মতো কভার করে না, মিয়াজম যেটা ভালো মতো কভার করতেছে না, যেখানে কোনো মায়াজমেটিক ব্লক আছে, যেখানে ভাইটাল ফোর্স প্রচন্ড উইক, এতটাই উইক হচ্ছে যে সে হচ্ছে কি আর ছাড়ার অবস্থার মধ্যে নাই, আরোগ্য অবস্থা অনেকদিন আগে চলে গেছে, এখন অনারোগ্য অবস্থা শুরু হয়েছে,
থাকবে সেটার মধ্যে, সেই জায়গায় এলে পোটেন্সিও যা, সেন্টিসিমেলও তাই। ওকে, ক্লিয়ার হয়েছে মোহন ভাই? জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। অর্থাৎ যেখানে ভাইটাল ফোর্স, এক কথায় বলবেন নোমান ভাই, এ গ্রুপ থেকে নিয়ে শুরু কইরা ডি গ্রুপ, যেখানে কিও হয়তো 2 মাস লাগবে, সেখানে এলএম পোটেন্সি ব্যবহার করে আপনি 1 মাস 15 দিনের মধ্যে কভার করতে পারবেন। এ এবং বি গ্রুপে এলএম পোটেন্সি চমৎকার রেজাল্ট দেখাবে, কিন্তু যেখানে সি এবং ডি চলে আসতেছে না, সেখানটা এলএম টেলএম সব একই রকম কাজ। সি ডি গ্রুপে এলএম পোটেন্সি অতটা কার্যকরী না। আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস সম্পর্কে? আচ্ছা, আর যদি কারো কোনো আমাদের ফুটবল স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমার কয়েকটি অবজারভেশন আগে